আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভে চলে এসেছি। এই মুহূর্তে যে লাইভগুলো করছি আপনারা উপলব্ধি করতে পারছেন, প্রতিটি লাইভই গুরুত্বপূর্ণ। আজকের লাইভের বিষয় এমএমআর ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। হ্যাঁ, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু গ্রামেগঞ্জে দৌড়দৌড়ি, ছোটাছুটি, অন্যান্য কারণে আমি এটার উপর বিস্তৃত ভিডিও করে উঠতে পারিনি। তবে অটিজম সম্পর্কিত যেটা এমএমআরের বিরুদ্ধে একটি প্রধানতম অভিযোগ, অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড যেটি ল্যান্ডসেট পত্রিকায় প্রকাশ করেছিলেন, সে বিষয়ে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইউটিউবে এখনও আছে, ওরা উড়িয়ে দেয়নি, কারণ আমি অতি সন্তর্পণে ভিডিওটি করেছিলাম। এছাড়াও আরও একটি ভিডিও এই বিষয়ে করেছিলাম, সেটা ওয়েবসাইটে ছিল, কিন্তু ওয়েবসাইটটি এখন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তারপরে আমি ফেসবুকে একাধিকবার ভিডিওটি দিয়েছি, সেখানেও অনেক তথ্য ছিল, কিন্তু এই ভিডিওটিতে আরও কিছু নতুন তথ্য যা উঠে এসেছে বা আগের ভিডিওতে বলে ওঠা হয়নি, সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। 1 ঘন্টার এই ভিডিওটি যারা সম্ভবভাবে শেষ পর্যন্ত দেখবেন, বাকিরা অবশ্যই ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে দেখবার জন্য। যারা নিয়েছেন, সন্তানদের দিয়েছেন, তারাও একটা প্রস্তুতি পাবেন। আর যারা প্রত্যাখ্যান করেছেন, সেই অধিকার তো আপনাদের আছে। আমি বারবার বলেছি, বাধ্যতামূলক নয়, আপনারাও জেনে গেছেন, তাঁরাও এই বিষয়টি জেনে রাখলে পরবর্তীতে মানুষের সামনে তথ্যগুলো আনতে সুবিধে হবে। আমি আজকে যে তথ্য ব্যবহার করব সেই লিংক দিয়ে দেব আপনাদের, যার উপরে কোনো কথা হয় না। কি? সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এই যে সংস্থাটি, এই সংস্থাটি 1946 সালের আটলান্টাতে প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। মহাজনী প্রভুদের প্রাণকেন্দ্র, এখন অবশ্য চীনও সমকক্ষ প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। তো সেই সিডিসি সম্পর্কে যেটা বলা হয়, মানে তাঁরা বলেন যারা প্রতিষ্ঠা করেছেন, এবং সেই সিডিসি যার উপরে অ্যান্টনি ফাউচি ছড়ি ঘোরান, এফডিএর ওপরেও ঘোরান, সিডিসির ওপরেও ঘোরান। আর সেই অ্যান্টনি ফাউচির ভূমিকা এই তথাকথিত প্যান্ডেমিক আবহে কি ঘটেছিল, তার মাস্ক নিয়ে তার যে ইমেল, তার বন্ধুকে করা ইমেল, সেটা ফাঁস হয়ে গিয়েছিল। সেখানে তিনি বন্ধুকে নিষেধ করেছেন ওসব পড়তে। সেটা আমি আমার ফেসবুকে দিয়েছিলাম। তারপরে তো ফেসবুক ওয়ার্নিং দেয়, ব্লক ফ্লক করে দিয়েছিল। কিন্তু তারপরে কি হয়, সমগ্র ইউরোপ আমেরিকা জুড়ে এই কাণ্ড কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। তার ফলে ফাউচুকে লোক দেখানোভাবে কিছু গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার আড়ালে থেকেও, অন্তরালে থেকেও তিনি তার ছড়ি ঘোরানো অব্যাহত রেখেছেন। কিন্তু প্রতিবাদ তো থামেনি। আর তাই সাম্প্রতিককালে সিডিসিও তার ওয়েবসাইটে, তার তথ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার উল্লেখ করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের দেশে কিন্তু দেখবেন এই এমএমআর অমৃত দেওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যকর্মীকেও সেই তথ্য দেওয়া হয়নি। কর্তারা তো নিজেরাই জানেন না, সাংবাদিকরা তো ধামা ধরা, মিডিয়া তো আরো ডবল ধামা ধরা, ফান্ডেড। তার ফলে এই সব তথ্য আমাদেরকে দেওয়া হয় না। কিন্তু ওখানে সিভিল মুভমেন্ট, নাগরিক সচেতনতা এত বেশি বলেই ওরা করতে বাধ্য হয়েছে। হ্যাঁ,
এখানেই জনগণের ভূমিকা। জনগণ যদি মনে করে তারা অনেক কিছু করতে পারে, আমি সেই বিশ্বাস রাখি, আর তাই গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছে। তাহলে এই সিডিসি কি বলছে তাদের সম্পর্কে শুনুন, শুনলে পুলকিত হবেন, মজা পাবেন। Our job is to prevent, detect, and respond to diseases whenever they are, so that diseases don't come into the United States. CDC provides domestic and international leadership as well as laboratory and epidemiology expertise to respond and work toward eliminating every disease we can. শুনতে কত ভালো লাগলো না বলুন তো? বাংলা করলে কি দাঁড়াচ্ছে? আমাদের জব মানে সিডিসির দায়িত্ব বা জব হচ্ছে যে কোনো রকমের রোগকে প্রিভেন্ট করা, আটকানো, ডিটেক্ট করা, চিহ্নিত করা এবং সেই অনুযায়ী রেসপন্ড মানে ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে আমেরিকাতে কোনো রোগ ঢুকতে না পারে। মানে আমেরিকাকে আর কি রোগমুক্ত রাখবার জন্যই সিডিসির জন্ম। বেশ ভালো কথা, যে দেশে জন্ম সে দেশকে তো ভালোবাসতেই হবে না। আচ্ছা, তারপরে কি বলছে? সিডিসি প্রদান করে ডোমেস্টিক, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন দেশের এবং আন্তর্জাতিক নেতৃত্ব। হ্যাঁ, আন্তর্জাতিক নেতৃত্ব যে সিডিসি করে সেটা তো আমরা প্যান্ডেমিক পিরিয়ডে মানে তথাকথিত আহামরি পিরিয়ডে হাড়ে হাড়ে টের পাচ্ছি, তাই নয় কি? আর কি করা হয়? গবেষণাগার থেকে শুরু করে মহামারীর যে জ্ঞান এবং কিভাবে মহামারীকে নির্মূল করতে হবে এবং পৃথিবী থেকে প্রতিটি রোগকে দূরীভূত করতে হবে, হ্যাঁ, এলিমিনেটিং এভরি ডিজিজ, সেই ব্যবস্থা আমরা করে থাকি। তাহলে এবার দেখুন, সিডিসির 1946 সালে আবির্ভাব লগ্নের পরে আটলান্টাতে, তারপরে আমেরিকা কি রোগমুক্ত হয়েছে? পৃথিবী কি রোগমুক্ত হয়েছে? হয়নি, বরং রোগ অনেক অনেক বেড়ে গেছে। যে রোগগুলোর নাম আগে লোকে শোনেইনি, পৃথিবীতে ছিল না, যা ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া, অমৃতের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সামনে আসছে, এই সব রোগ ওরা সৃষ্টি করছে এবং সেটাকে নিরাময়ের নাম করে ওরা আবার নতুন নতুন ঔষধ আবিষ্কার করে প্রদান করছে। সেটার ফলে আবার নতুন নতুন অসুখ আসছে। ওই যে আমি বলেছি, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আমাদের আপনাদের চ্যালেঞ্জ, তাই তো? তো এইবার হলো সিডিসির, এটা হলো তাদের মোটো। আর তার এই মোটো রূপায়ণ করতে করতে 100 বছর না হলেও প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। 2023 চলছে, আর 23টা বছর। তো সিডিসি আমেরিকাকে রোগমুক্ত করতে পেরেছে? পৃথিবীকে রোগমুক্ত করতে পেরেছে? পারেনি। উত্তরটা কিন্তু আপনারা জানেন। তো এবারে আমরা আসি এই অমৃত, এমএমআর অমৃত, যেটি 1971 সালে মরিস হিলম্যান বলে এক বিজ্ঞানী, বিশেষ বিজ্ঞানী, তিনি কম্বাইন করে এমএমআর এর রূপান্তরিত করেন। এ বিষয়ে আমার আগের ভিডিওগুলোতে বিস্তারিত তথ্য আছে। তো আগে এই মিজলস, মামস, রুবেলা এগুলো স্ট্যান্ড অ্যালোন ভ্যাকসিন ছিল, অর্থাৎ আলাদা আলাদা করে দিতে হতো। পরবর্তীতে কম্বাইন করে এই ঝামেলা থেকে মুক্তি দিয়েছিলেন মরিস হিলম্যান। বেশ ভালো কথা। তো 1971 সালে এটি মার্ক, ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মার্ক, পেটেন্ট গ্রহণ করে অবশ্যই, এবং তারপর থেকে আমেরিকা এবারও এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং আমাদের দেশে 1985 সালে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের হাত ধরে ঢুকে পড়ে, দেওয়া হতে থাকে, তাই তো? তবে এখন যেভাবে দেওয়া হচ্ছে,
বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্প করে, হ্যাঁ, বাধ্যতামূলক বলে প্রচার করে, ঘুরিয়ে মিথ্যে কথা বলে, সেভাবে আগে হয়নি। আগে বিশেষ করে শহরাঞ্চলগুলোতে বা কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে, নার্সিংহোমে বা হাসপাতালে অনেক শিশুকেই এটা দেওয়া হয়েছে। এবং এই কারণেই দেখা যাচ্ছে যে শিক্ষিত শ্রেণীর মধ্যে, বিশেষ করে শহরাঞ্চলে, অটিজমের সংখ্যা অনেক বেড়ে গেছে, যে বিষয়ে অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড ল্যান্সেট পত্রিকায় লিখেছিলেন। তো বলাই বাহুল্য সে ঘটনা আমি উল্লেখ করেছি। তার পরবর্তীতে কি হয়েছে সেই বিষয়েও বিস্তারিত ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তো এরা কি বলছে যে পরবর্তীতে প্রথম কয়েক বছর, প্রায় 5-6 বছর, এই ভিডিওটি, এই আর্টিকেলটি কিন্তু ল্যান্সেট পত্রিকায় বহাল তবিয়তে ছিল। তারপরে অভিভাবকদের মধ্যে যখন এমএমআর এর অনীহা এলো, তারা আর গ্রহণ করতে চাইলেন না, কারণ তারা বাস্তব পর্যবেক্ষণ থেকে দেখেছিলেন বলে এমন দাবি করা হয়। তারপরে ফার্মা জয়েন্ট উঠে পড়ে লাগলো এবং আর্টিকেলটিকে রিমুভ করা হলো ল্যান্সেট পত্রিকা থেকে। বলা হলো অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য এটা করেছেন। তো যাই হোক, সেটা আমি ভিডিওতে বলেছি। তাহলে এখন ওরা তাহলে কি যুক্তি দেয়, কি যুক্তি দেখাচ্ছে যে আগে তো অটিজম আমেরিকায় এত ছিল না, ইউরোপে ছিল না, পৃথিবীতে ছিল না, তাহলে কিভাবে এলো? এটার সঙ্গে কি এমএমআর এর যোগ নেই? এরা উত্তরে বলে যে না, নেই। নেই। আচ্ছা, বেশ, নেই। অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড কনস্পিরেসি থিওরিস্ট ছিলেন, বলা হয়। তিনি ভুল লিখেছেন, ভুল সমীক্ষা করেছেন, বেশ, মেনে নিলাম। তাহলে পাল্টা প্রশ্ন করুন, তাহলে কেন হচ্ছে? বলছে না, মানে যে সময়ে অটিজম ডেভেলপ করে ঠিক সেই সময়ে এমএমআরটা দেওয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন যে এটা এমএমআর এর পার্শ্ব প্রতিক্রিয়া। একই সময়ে হচ্ছে বলে, মানে যখন যে মাসে, যে বয়সে দেওয়া হচ্ছে এমএমআর, আপনারা জানেন 9 মাস থেকে শুরু হয় বলা হয়। তো আগেই আমি বলেছি ওটা কিন্তু 12 বছর পর্যন্ত দেওয়ার কথা, 13তে পড়লে নিষিদ্ধ, কিন্তু আমাদের রাজ্যে তো 15 বছর অবধি দিব্যি দেওয়া হচ্ছে এবং আগামীতে যে আরও বাড়ানো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তো তারা বলছেন ওই একই সময়ে অটিজম ডেভেলপ করে আর একই সময়ে এমএমআরটা পড়ে, তাই এটা দেখা যাচ্ছে, লোকে ভুল করছেন। বেশ, এবার পাল্টা প্রশ্ন করুন যে যারা নিচ্ছেন না, মানে আমাদের দেশেই যেমন এখন অনেকেই নিলেন বা নিতে বাধ্য হলেন, তারা জানতেন না এটা বাধ্যতামূলক নয়, বিভিন্ন রকম চাপ দিয়ে নেওয়ানো হলো, যেটা করোনামৃতের ক্ষেত্রেও করা হয়েছে। তো যারা আগে নেননি তাদের কেন, সেসব পড়ুয়াদের, সেসব শিশুদের কেন অটিজম ডেভেলপ করলো না? যারা নিয়েছে যেসব শিশুরা, পড়ুয়ারা, তাদের মধ্যেই কেন অটিজম বাড়ছে? এর উত্তর বলছে না, এটা ঠিক জানা নেই। আচ্ছা, এবার পরের প্রশ্ন করুন যে তাহলে অটিজম তো আগে অটিজম কেন হয়, কারণ কি? বলছে না, সেটাও আমাদের ঠিক জানা নেই। হ্যাঁ, এটা পরিষ্কার বলা আছে, আমি লিংক দিয়ে দেব। তাহলে কি দাঁড়ালো? অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড ভুল করেছিলেন। তাহলে ঠিকটা কি? না, ঠিকটাও কিন্তু আমাদের প্রকাশ্যে আসেনি। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। এবারে আসি, অটিজম চলে গেল, এবারে আসি অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ায়। আমি কিন্তু একেবারে সিডিসি থেকে পড়ে আমার বাংলা করে আপনাদের বোঝাবো। এটা আমার ইচ্ছে, আজকে একটু জেদ চেপে গেছে। এতদিন তো আমি স্মরণে, মস্তিষ্ক থেকেই সমস্ত কিছু আপনাদের বলি, আমার কোনো কিছু দেখার দরকার পড়ে না। একমাত্র যখন কাউকে কোট করি, কোনো খবরকে কোট করে হুবহু পড়ি বা কোনো বিজ্ঞানীকে কোট করে হুবহু বলি, তখন আমি ডকুমেন্টের দিকে তাকাই, নইলে আমার ডকুমেন্ট দেখার দরকার পড়ে না। সেটা আমার সহযোদ্ধারা জানেন, আমার সঙ্গে থাকা পাঠকরা জানেন। কিন্তু আজকে আমি ইচ্ছে করেই
ডকুমেন্টটার দিকে তাকিয়ে তাকিয়ে পড়ে পড়ে বাংলা করে দেব আপনাদের। কারণ তাহলে আমার তো এখন ভালোবাসার মানুষ যত বাড়ছে, শত্রুও তো তত বাড়ছে না, পছন্দ অপছন্দ করা মানুষের সংখ্যা বাড়ছে। তবে আপনাদের সুখবর দিই, প্রথম দিকে মুখ ফিরিয়ে নিলেও অনেক শিক্ষিত মানুষ, শহরাঞ্চলে যারা আমার পাঠক এবং যারা আমার বই নিতে আসছেন, দেখা করতে আসছেন, তাদের মধ্যে অনেক চিকিৎসক আছেন, অধ্যাপক আছেন। কালকেই এক অধ্যাপক এলেন দেখা করতে। উনি কিন্তু আমার বন্ধু তালিকায় ছিলেন না, আমার হোয়াটসঅ্যাপেও ছিলেন না, উনি নীরব পাঠক হিসেবেই ছিলেন। তো উনি এলেন, পরিচয় দিলেন, ভালো লাগলো। তো এইরকমভাবে কিন্তু অনেকে প্রথাগত মেইন স্ট্রিম শিক্ষায় শিক্ষিত মানুষ ভাবছেন, প্রশ্ন করছেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক বলে আমি মনে করছি। এবার দেখা যাক, আমি সাইটটা খুলছে, দেখুন পড়ছি। শুরুই হচ্ছে সিরিজই আমি আপনাদের দিয়ে দেব, ভ্যাকসিন সেফটি। আচ্ছা, এখানে বিভিন্ন রকম তথ্য আছে। এবার দেখুন, চলে আসছি সেফটি ইনফরমেশন কি বলছে। মিজলস, এবার প্রথমে মিজলস নিয়ে তার তথ্য দিয়েছে। মিজলে কি কি হয়, মিজলের মানে হামের কি কি সিমটম সেটা বলেছে। তারপরে মামসের সিমটম বলেছে, তারপর রুবেলার সিমটম বলেছে। এগুলো নিয়ে আমার আলোচনার দরকার নেই, আপনারা পড়ে নেবেন। এবারে আসছি সাইড এফেক্টে। এমএমআর ভ্যাকসিন সাইড এফেক্টস কি বলছে। দ্য এমএমআর ভ্যাকসিন ইজ ভেরি সেফ, স্বাভাবিক, এটা তো শুরু করবেই। And it is effective at preventing measles, mumps and rubella. Vaccines, like any medicine, can have side effects. ব্যাস, এবার শুরু হয়ে গেল। হ্যাঁ, যে কোনো ওষুধের মতো ভ্যাকসিনেরও সাইড এফেক্ট আছে, যেহেতু ভ্যাকসিনও একটা ড্রাগ, একটা ওষুধ, তাই তো? আচ্ছা, এবার প্রশ্ন করুন, আয়ুর্বেদিক ওষুধের সাইড এফেক্ট আছে? হোমিওপ্যাথির সাইড এফেক্ট আছে? তাহলে কেন বলা হবে যে যে কোনো ওষুধের সাইড এফেক্ট আছে? প্রাকৃতিক পন্থায় যে চিকিৎসা পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি, তাতেও কি সাইড এফেক্ট আছে? এই প্রশ্ন কিন্তু এখানে রাখা হবে না, কারণ এটা মডার্ন মেডিসিনের সাইট, সেই সম্পর্কিত তথ্য। তাহলে কি পেলেন? মডার্ন মেডিসিন মাত্রেই সাইড এফেক্ট আছে। এবার কি কি আছে? মোস্ট পিপল who get MMR vaccine do not have any serious problems with it. যারা MMR ভ্যাকসিন নেয় তাদের বেশিরভাগেরই কোনো সিরিয়াস প্রবলেম হয় না, বেশিরভাগেরই হয় না, কিন্তু কারো কারো তো হয়, তাই তো? এখানেই প্রশ্ন। তো getting MMR vaccine is much safer than getting measles, mumps or rubella. যুক্তি কি দেওয়া হচ্ছে যে মামস ভ্যাকসিন না নিয়ে হাম হলো, মামস হলো এবং রুবেলা হলো, তার যে ক্ষতি হয়, অর্থাৎ মৃত্যুহার বলুন, অসুস্থতা বলুন, তার চাইতে সেই তুলনায় ভ্যাকসিন নেওয়ার পরে যে পার্শ্ব প্রতিক্রিয়া বা কিছু সামান্য কিছু হয়, সেটা নগণ্য। অর্থাৎ ওই যে কথা, কি কথা বলুন তো, বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। অর্থাৎ কোনো একটা ভ্যাকসিন বা ড্রাগ নেওয়ার পরে যে বেনিফিট হয়, উপকার হয় গ্রহীতাদের, সেটা এত এত বেশি উপকার যে ওই দুই একটি সাইড এফেক্ট সেটা ইগনোর করতে হবে। আর ওই রোগটির চাইতে, রোগটি হলে তো আরো ভয়ঙ্কর অবস্থা হয়, তাই ওই রোগটি থেকে বাঁচার জন্য কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মেনে নিতে হবে, যেটা করোনামৃতের ক্ষেত্রেও বলা হয়েছিল। এবারে আমরা এটা একটু বিশ্লেষণ করব, এটা কতটা সত্যি, অন্তত এই MMR এর ক্ষেত্রে। আর এই বিশ্লেষণ কিন্তু জার্নাল পড়ে হবে না, আশপাশ থেকে পাড়া প্রতিবেশী পর্যবেক্ষণ করেই কিন্তু আপনাদের এই বিশ্লেষণে পৌঁছতে হবে। কীরকম দেখুন, তথ্য তো অবশ্যই কিছু লাগে,
এই যেমন ধরুন জলাতঙ্ক বা র্যাবিসের ক্ষেত্রে 99% বা তারও বেশি মৃত্যু হার রয়েছে। আমাদের দেশে দু একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন। সেটা নিয়ে আমি পরে ভিডিও করব। কারণ অ্যামাজোনিয়ার কোনো এলাকা যেমন পেরু ইত্যাদি দেশে র্যাবিসের অ্যান্টিবডি স্থানীয় জনগণের মধ্যে থাকলেও বিশ্বের সিংহভাগ এলাকাতেই এর অ্যান্টিবডি, যেমন আমাদের শরীরেও এর অ্যান্টিবডি নেই। সেই কারণ কি ব্যাপার সে নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বলা যাবে। আমি আগের কোনো ভিডিওতে সংক্ষেপে বলেছি। তাহলে জলাতঙ্কের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি, তার মানে কিন্তু কুকুর বা বেড়াল আঁচড়ে দিলে, কামড়ে দিলেই তা আপনার জলাতঙ্ক হবে এমন নয় কিন্তু। কারণ সেই প্রাণীটিকে, জীবটিকে অ্যাফেক্টেড হতে হবে, অর্থাৎ সেই সময় তাকে র্যাবিস আক্রান্ত হতে হবে, তার স্যালিভাতে, লালাতে র্যাবিস ভাইরাস থাকতে হবে, তবেই কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। বোঝাতে পেরেছি? নইলে কিন্তু বিপদ হতে পারে। কারণ আমার পরিচিত একজন এসেছেন, তার নাম বলছি না, তাকে কোনো বেড়াল আঁচড়ে দিয়েছিল। তিনি সেই সময় প্যানিকগ্রস্ত হয়ে র্যাবিস ভ্যাকসিন নিয়েছিলেন। তার ফলে তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং তিনি এখন ঠিকঠাকভাবে হাঁটতেও পারেন না এবং চিকিৎসাধীন রয়েছেন, অবশ্যই প্রাকৃতিক চিকিৎসা। তো আমি তাকে বলবো, আমি নাম বলছি না, অনুগ্রহ করে যদি এ বিষয়ে আপনি কোনো লেখেন আপনার ওয়ালে, আপনার অভিজ্ঞতা, আপনার চিকিৎসক আপনাকে কি বলেছে বা আপনি কিভাবে এর শিকার হলেন, তাতে করে অনেক পাঠক আলোকিত হবেন। তড়িঘড়ি করে না জেনে না বুঝে জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়াও কিন্তু ঠিক নয়। কারণ কি, আমি বারবার বলেছি, সম্ভব হলে সেই প্রাণীটিকে স্টাডি করুন, দেখুন একটা সময় পর্যন্ত। তাই তো এই বিষয়ে আমি ভিন্ন ভিডিও করব, কারণ এই ভিডিও লম্বা হয়ে যাবে। তো দেখুন সেটা কিভাবে দেখবেন, অবজার্ভ করবেন কতদিন, হ্যাঁ, সেই প্রাণীটির কোনো সংক্রমণ দেখা যাচ্ছে কিনা, বা সে অসুস্থ কিনা হয়ে যাচ্ছে কিনা, বা সে মারা গেল কিনা, তবেই কিন্তু ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আসছে। সেই প্রাণীটি যদি বহাল তবিয়তে থাকে, তার মধ্যে কোনো অসুস্থতা যদি আপনি না দেখেন, তাহলে তড়িঘড়ি সঙ্গে সঙ্গে ভ্যাকসিন না নেওয়াই ভালো। এটা আমার পরামর্শ শুধু নয়, এটা যে কোনো বিজ্ঞান মনস্ক মানুষ এমনটাই বলবেন। প্রথমত এটা গৃহপালিত কুকুরের ক্ষেত্রে, ধরুন আপনার বাড়িতে কুকুর আছে, তাকে আপনি ইতিমধ্যেই ভ্যাকসিন দিয়ে রেখেছেন। অনেকেই তো সিংহভাগই সবাই দিয়েই রাখেন। সেই কুকুর আঁচড়ালে কি আপনি ভ্যাকসিন নিতে দৌড়বেন? নিশ্চয়ই না। আপনার কোনো বন্ধুর বাড়িতে গেছেন, সেখানে কোনো পোষ্য কুকুর আছে, সে হয়তো আঁচড়ে দিল আপনাকে, নিহাতেই আদর করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে। খোঁজ নিন যে সে কুকুরটিকে সে কতদিন আগে ভ্যাকসিন দিয়েছে বা ভ্যাকসিনেটেড কি না। তাই তো এগুলো আপনাকে জানতে হবে। তো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিন্ন ভিডিও করব। তো এবারে আমি আসছি, এই যে জলাতঙ্কের উদাহরণ দিলাম, এমনকি প্রথম যে ভ্যাকসিন গুটি বসন্তের ভ্যাকসিন, সেখানে তথ্য বলছে এবং আমরাও নিজেরাও জানি, বাবা ঠাকুরদাদের কাছ থেকে শুনেছি যে হ্যাঁ, গুটি বসন্ত যেটাকে বলা হয় ভ্যারিওলা স্মল পক্স, তাতে প্রচুর মানুষ মারা যেতেন। হ্যাঁ, 30% মানুষ অন্তত, যা তথ্য বলছে, এতে মারা যেতেন। অর্থাৎ এই রোগ প্রতিহত করার মতো অ্যান্টিবডি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে ছিল না। তাই তো? তাই এটি অবশ্যই এই ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস কথাটি প্রযোজ্য। কারণ আপনি মরে যাচ্ছেন, এটা তথ্য বলছে, এবং শুধু সিডিসির তথ্য নয় কিন্তু। আমি বারবার বলেছি, মেডিকেল জার্নালে তথ্য নয়। সায়েন্স ক্যান বি ম্যানিপুলেটেড, তাই তো? ডেটা ক্যান বি ফাস্ট টু সার্ভ ভেস্টেড ইন্টারেস্টস, তাই তো? কিন্তু আপনার চারদিকে যে পর্যবেক্ষণ, যে উইস্টম আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ফাজ করা যায় না, সেটা কিন্তু ফোর্জ করা যায় না। তাই আমি বারবার পর্যবেক্ষণের ওপর জোর দিই। ঘোরাঘুরি করুন, চারপাশ দেখুন, কথা বলুন,
try to collect data from your neighbors, from your acquaintances. তাহলে সেটা দেখা যায়। তখন তো আমরা শুনেছি ছোটবেলায় বসন্তের গ্রাম উজাড় হয়ে যেত, তো আমরা শুনেছি, তাই তো? তার জন্য কি আমাদের জার্নাল পড়তে হয়? হয় না। তাহলে সেটা গ্রহণযোগ্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু ওই আলোচনায় যাচ্ছি না যে ভ্যাকসিন আদৌ দরকার কিনা, প্রাকৃতিক পদ্ধতিতেই প্রকৃতির ওপর নির্ভর করা উচিত কিনা, সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ। আমি এখানে শুধু সেই সেন্টেন্সটাই আলোচনা করছি, বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। এই জায়গাটা, বেনিফিটটা এত বেশি যে রিস্কটাকে ইগনোর করা যায়। বেশ, আমরা জলাতঙ্কের ক্ষেত্রে উত্তর পেয়ে গেলাম, আমরা স্মল পক্সের ক্ষেত্রেও উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ বাংলাদেশে কি একবার আসা যায়? আমি তো সমগ্র বিশ্বেই যেতে পারি, আমার তো কোনো বাধা নেই, কিন্তু বাংলাদেশে গিয়ে আমাকে যেতে হবে কেন ভাই? আমার লাইভ তো তোমরা বাংলাদেশ থেকেই তো দেখছো, ছড়িয়ে দাও নিজেদের মধ্যে, সাবস্ক্রাইব করো, বাড়াও, তাই তো? যতক্ষণ আমার ফেসবুক আছে, যতক্ষণ আমার ইউটিউব আছে, ছড়িয়ে দাও, বাড়াও। আর আমি সেখানে গিয়ে তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে সচেতনতা ছড়াবো। তা আমার একটাই প্রশ্ন, ওদেশের মানুষ, লেখক সাহিত্যিক কি করছেন? সেখানেও কি একই অবস্থা? এদেশের লেখক সাহিত্যিক কবিকুল যেমন মঞ্চগোপাল হয়ে গেছেন, মাটি ছেড়ে মঞ্চে দাপাদাপি করছেন, এবং মঞ্চে ওঠার আগে কবি বন্ধুটিকে বলে যাচ্ছেন, ভাই আমার একটা জম্পেস ছবি তুলিস, ফেসবুকে পোস্টাতে হবে। ওখানকার কবি সাহিত্যিক লেখকদের অবস্থাও কি একই রকম? আমি ঠিক জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তবে আপনি তো প্রথম নয়, বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ আমি আগেও এই ক্ষেত্রে অন্তত বহুবার পেয়েছি, তো সেখান থেকে হতে পারে। তবে আমি বুঝতে পারি না, কিছুদিন আগে একজন, মার্জনা করবেন, কিছুদিন আগে একজন সাহিত্যিক, গবেষক, তিনি আমাকে একটি মেসেজ করেন, তার নাম মনে পড়ছে না, মনে পড়লেও বলার কোনো কারণ নেই। তিনি আমাকে মেসেজ করে বলেন যে আমি 4 খণ্ডের একটি বই লিখেছি করোনা মহামারীর ওপরে, এবং আমি জানতে পারলাম যে আপনিও এই বিষয়ে লেখালেখি করছেন, মানে এই বিরোধিতা করছেন। আমিও 4 খণ্ডের বই লিখেছি, আপনি যদি আমাকে একটা ভূমিকা লিখে দেন খুব ভালো হয়। আপনার এক পাঠকের মাধ্যমে আমি আপনার সম্পর্কে জানতে পেরেছি, ফেসবুকে এসেছি, এবং আমি আপনার ফেসবুক ছড়িয়ে দিই পোস্টগুলো এবং আপনাকে উৎসাহিত করে থাকি। তো বেশ, আমি উৎসাহিত হলাম, হয়ে আমি তার ওয়ালে গেলাম। তো সেইখানে ওয়ালে গিয়ে দেখলাম কিচ্ছু নেই, করোনা সংক্রান্ত, করোনামৃত সংক্রান্ত, মহামারী আহামরি সংক্রান্ত কোনো লেখালেখি সেখানে নেই, কিচ্ছু নেই। তখন আমি তাকে ভয়েস মেসেজে, উনি বেশ কয়েকবার এই ভূমিকা লেখার জন্য বলেছেন, আর মাত্র 15 দিন বাকি আছে, বইমেলা এসে গেল, এই 21শে বইমেলায় ওনার বই বেরোনোর কথা উনি বলছেন, এসে গেল, অনুগ্রহ করে একটু লিখে দেওয়া যাবে? আমি তখন ভয়েস মেসেজ করে পাঠালাম যে আমি অপারগ, প্রথমত আমি অত্যন্ত ব্যস্ত, গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, নিজের বই বের করতে পারছি না। সে না হয় মেনে নিলাম, কারণ আপনি তো ভালো কাজ করছেন, আপনাকে না হয় আমি সময় দিলাম, কিন্তু আপনার ফেসবুক ওয়ালে এমন কোনো লেখালেখি নেই যার ওপরে ভিত্তি করে আপনার 4 খণ্ড প্যান্ডেমিক বিরোধী বইয়ের ভূমিকা লিখতে পারি। কারণ আপনার বইগুলো আমি পড়িনি। আর আপনি যদি অসাধারণ কিছু লিখেও থাকেন, আপনি হয়তো ঠিক করেছেন ফেসবুকে দেবেন না, দিলে আপনার ব্লক হয়ে যাবে, বা আপনি চান না আপনার গুরুত্বপূর্ণ তথ্যকে নিয়ে ফেসবুক থেকে চুরি করে আরও কিছু লিখে ফেলুক, বই লিখে ফেলুক। যদিও আমি এসবের পরোয়া করি না, আমি অকাতরে আমার রিসার্চ, আমার লেখালেখি আমি ফেসবুকে দিয়ে দিই, অপ্রকাশিত হলেও দিয়ে দিই, প্রকাশিত হলেও দিয়ে দিই,
কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে আমার কপিরাইট নিশ্চিত হয়ে গেল দেখার পরে দিই না, লেখার সঙ্গে হুবহু দিয়ে দিই, সঙ্গে সঙ্গে দিয়ে দিই। কারণ আমি মনে করি কবি লেখকের লেখা কপিরাইটের জন্য নয়, পেটেন্টের জন্য নয়, সুনামের জন্য নয়, জনপ্রিয়তার জন্য নয়, মানুষের জন্য, মানুষকে ভাবানোর জন্য, মানুষকে প্রতিবাদী হয়ে ওঠার জন্য। আমি এটা মনে করি। তো আপনি সেটা নাও মনে করতে পারেন, আপনার ব্যক্তিগত অভিরুচি। কিন্তু আমি লিখবটা কি করে? আপনার ভূমিকাতে কিছু তো ভালো কথা লিখতে হয়। ভূমিকাতে নিয়ম হচ্ছে যে বইটির সম্পর্কে আপনাকে দু কথা উৎসাহিত করে, উনি যেমন আমায় উৎসাহিত করেছেন তেমন করে তাকে উৎসাহিত করে কিছু লেখা লিখতে হয়। তো আমি তো কিছুই জানি না উনি কি লিখেছেন, ভালো মন্দ। তো আমি প্রত্যাখ্যান করলাম। তারপর তিনি নীরব হয়ে গেছেন। আমি খুব অকপট মানুষ, ব্যক্তিগত জীবনে, সর্বক্ষেত্রে। যাই হোক, আমি অনুরোধ করব, বাংলাদেশে যদি কোনো লেখক সাহিত্যিক এ ধরনের চিন্তাভাবনা করে থাকেন, তারা গ্রামে গঞ্জে ঘুরুন, মানুষকে সচেতন করুন। আমি তথ্য দিচ্ছি, আমার তথ্য গ্রহণ করুন। আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে এলে আরও অনেক তথ্য, জার্নালে তথ্য আমি আপনাদের দিয়ে দেব। অনুগ্রহ করে আপনারা সেখানে ভূমিকা গ্রহণ করুন। আমার তো একটাই শরীর, আমি কত জায়গায় ছুটে বেড়াই বলুন দেখি। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। তাহলে এবার প্রশ্ন করুন, যেটা আমরা জলাতঙ্কের ক্ষেত্রে দেখলাম এবং গুটি বসন্তের ক্ষেত্রে দেখলাম, যে বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। ঝুঁকির চাইতে, পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনার চাইতে বেনিফিটটা অনেক বেশি, তাই ইগনোর করা যায়। এবার আসি মামস, রুবেলাতে। আচ্ছা, হাম হওয়ার ঝুঁকি যা, তো এখানে ওরা বলছে যে ভ্যাকসিন নিলে হাম হওয়া মানে এটা এত উপকার হবে যে হাম হলে যেটা পরিণতি হতে পারে তার চাইতে অনেক ভালো, এমনই বলা হচ্ছে। অর্থাৎ ওই যে বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। তো এবার বলুন তো, হামে আমাদের দেশে কত শতাংশ শিশু, পড়ুয়া মানুষ মারা গেছে? তথ্য দিন। চ্যালেঞ্জ করছে আমি গবেষকদের, যারা এই ফার্মা কোম্পানির দালাল হিসেবে নিজেদের গড়ে তুলেছেন এবং উপার্জন করে চলেছেন, যারা না জেনে, বেশিরভাগই না জেনে মার্জনা করবেন, পড়াশোনা করেন না, প্র্যাকটিস করেন, পড়াশোনা করেন না, নিজেকে আপডেটেড রাখেন না। অনেক চিকিৎসক, অনুগ্রহ করে বলবো, যতদিন বাঁচি ততদিন শিখি। তো এটা এদের প্রশ্ন করব, এরকম কোনো ডেটা আছে? দিন। গুগলে খোঁজাখুঁজি করে যা পাওয়া যাচ্ছে তা অতি নগণ্য, দশমিক কয়েক শতাংশ, এবং কোথাও কোথাও আবার বলছে 1%। মানে বিভিন্ন রকমের ডেটা, মানে আর কি বলবো, যে যেমন পেরেছেন সেই রকম ডেটা দিয়েছেন। আমাদের ছোটবেলায় প্রত্যেকের হাম হয়েছে, যারা আমার ভিডিও দেখছেন, শুনছেন, তাঁদেরও অনেকের হয়েছে, তারা দিব্যি বেঁচে আছেন। তাহলে এই অমৃত দেওয়ার ফলে যতগুলো ঘটনা আমাদের সামনে এসেছে এবং আগামী বছর 10-15 ধরে আসবে, তার সংখ্যা কি হামের মৃত্যুর চাইতে কম মনে হচ্ছে? মাঝে মাঝে হাম মহামারী আকার হয়েছে, এরকমভাবে 2018, 2017 এরকম খবর আছে, পেয়ে যাবেন, আমি দিতে পারি। কিন্তু সেই কোনো কোনো গ্রামে নাকি মহামারীর আকার নিয়েছে, কিন্তু কেউ মরেছে এমন তথ্য সেখানে নেই। সংক্রমণ তো হতেই পারে। হাম যখন হয় শিশুদের, তখন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, অনেকেরই হয়। আমার যখন হাম হয়েছিল, আমার মনে আছে ছোটবেলায়, তখন অনেকেরই হয়েছিল আশপাশে, আমার ভাই বোন প্রত্যেকেরই হাম হয়েছিল। আমরা কিন্তু সবাই বেঁচে আছি, 4 ভাই বোন সুস্থভাবেই বেঁচে আছে। কি সমস্যা হলো তাহলে কি করে আমরা বুঝবো যে হাম গুটি বসন্তের মতোই ভয়ানক? সেরকম যদি নাও হয়, গুটি বসন্তে 30% মৃত্যু হার, ওদের তথ্যই বলছে। যদি 10%ও হতো,
5%ও হতো, 2%ও হতো, তাহলেও না মেনে নেওয়া যেত, কোনো ডেটাই তো নেই। এবারে আসুন, মামস, এই রোগটা শেষ কবে কারো হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। মামস রোগটি অনেকে নামই শোনেনি, গ্রামে গঞ্জের মানুষ, শহুরে মানুষ কেউ কেউ জানেন, তাই তো। তো এই মামস রোগটি গ্রামে গঞ্জেও তো যে হারে শহর গ্রামে দেওয়া হচ্ছে ভয়ানক বলে সিমটমও বলা হয়েছে, এই রোগে কতজন মারা গেছেন তথ্য কোথায় আছে? নেই। আমাদের দেশে মামস হয় না বললেই চলে। আমাদের দেশে কেন, গোটা বিশ্বে যে হারে মামস হয়, যে হারে মৃত্যু হয়, সেটা এতটাই নগণ্য যে তার জন্য অমৃত দেওয়ার প্রয়োজন পড়ে না, বরং দিলে পার্শ্ব প্রতিক্রিয়াতে আরও ভয়ানক ফল হতে পারে। তথ্য তো তাই বলছে। আমরা এতক্ষণ পর্যন্ত মিডিয়াতে যা যা ঘটনা আমরা দেখেছি, তাতে করে মামসে মৃত্যু হয়েছে এমন খবর কি আপনাদের চোখে সাম্প্রতিককালে পড়েছে? হামে মৃত্যু হয়েছে এমন খবর আপনাদের চোখে কি সাম্প্রতিককালে পড়েছে? কতজন মারা গেছে? কিন্তু এমএমআর অমৃতের প্রতিক্রিয়াতে এতদিনে এবং প্রতিদিনে যে খবরগুলো আসছে, সেই সংখ্যা নিঃসন্দেহে অনেক বেশি, কয়েক গুণ বেশি। তবে কি করে আমি বলি যে বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস? প্রশ্ন যাচ্ছে না? এবারে আসুন রুবেলা, নামই তো শোনেননি। গর্ভবতী মায়েদের হয়, সেখান থেকে নাকি শিশুর শরীরে সংক্রামিত হতে পারে। তো এই রকম নামটা বেশ রুবেলাটা নিয়ে নিলাম, যেমন করে হ্যামবার্গারটা খেয়ে নিলাম, যেমন করে স্প্যাগেটিটা খেলাম, একটা বেশ ব্র্যান্ডিং ব্যাপার থাকে শিক্ষিত ভদ্রলোক শ্রেণী, তেমন করেই তারা না জেনে না বুঝে ওষুধকে, ড্রাগকে, ভ্যাকসিনকে কখন ব্র্যান্ড বানিয়ে নিয়েছেন এবং জীবনযাপনের ভদ্র শিক্ষিত স্ট্যান্ডার্ড জীবনযাপনের অঙ্গ করে নিয়েছেন। ভাবলে অবাক হতে হয়, বিস্মিত হতে হয় যে ঔষধ, ভ্যাকসিন কিভাবে লাইফস্টাইলের সমার্থক হয়ে ওঠে, ভদ্রলোক হতে সাহায্য করে, নিজেকে বিপন্ন করে, প্রজন্মকে বিপন্ন করে কিভাবে আপনি আরও স্মার্ট হবার দাবিদার হয়ে ওঠেন, এই প্রশ্নের উত্তর কিন্তু মহাকাল আপনাদের দিতে শুরু করেছে। আর দিতে শুরু করেছে বলেই কলকাতার বেসরকারি 98টি স্কুলে স্বাস্থ্যকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ এসব স্কুলে শিক্ষিত ভদ্রলোকের সন্তান সন্ততিরাই পড়াশোনা করে। কারণ আপনারা এখন বুঝতে পারছেন যে ড্রাগ, ভ্যাকসিন কখনো লাইফস্টাইলের সমার্থক হয়ে উঠতে পারে না, হয় না। জামা কাপড়ে হতে পারে তবুও, কারণ ওটা বাইরে থাকে। আপনার যদি সেই জামাটা কেনার পরে অস্বস্তি হয় বা স্কিনে র্যাশ ওঠে, আপনি সেটা প্রত্যাখ্যান করতে পারেন, বাতিল করতে পারেন, তাই তো। কিন্তু একবার এসব ঢুকে পড়লে আপনার শরীরে, তাকে আপনি আর প্রত্যাখ্যান করে উগড়ে দিতে পারেন না। সেটা আপনার শিরা উপশিরা রক্ত কোষের অন্তর্গত হয়। তাই অনুগ্রহ করে ভাববেন, আমার শত্রু মিত্র সবাইকে অনুরোধ করব, আমার কথা চোখ বন্ধ করে গ্রহণ না করে যে তথ্য বিশ্লেষণ রাখছি সেটা নিয়ে কিঞ্চিত ভাববেন। আচ্ছা, এটা গেল 3টে আমি বললাম। অর্থাৎ রুবেলাতে কোনো তথ্য দিন আমাকে। আমি গবেষক, বিজ্ঞানী এবং চিকিৎসক সবাইকেই করজোরে অনুরোধ করছি, রুবেলাতে আমাদের দেশে কত মৃত্যু হার, বিগত 10 বছরে সেটা কত হয়েছে বা তার আগে কত ছিল, এই বিষয়ে তথ্য অবশ্যই বাজারি পত্রিকার তথ্য নয়, একেবারে জার্নালের তথ্যই আমাকে দেবেন। আমি আমার পরবর্তী লাইভে ক্ষমা চেয়ে বলবো, না রুবেলা সত্যিই বিপজ্জনক, নিয়ে নিন। আমি জানি এমন কোনো তথ্য নেই। আমি যেভাবে খোঁজাখুঁজি করি, যেভাবে পড়াশোনা করি, এ বিষয়ে আমি নিশ্চিত। বাংলাদেশে কেন, গোটা বিশ্ব জুড়েই তো হচ্ছে। হ্যাঁ, একদিকে মেসেঞ্জার আরএনএ অমৃত, অপরদিকে ভেক্টর ভাইরাল অমৃত।
এই তো চলছে। এ দুটোই তো গোটা বিশ্ব জুড়ে ব্যাপক হারে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, এখনো কিছুই দেখেননি। ইটস এ লং টার্ম এজেন্ডা, নট অ্যান ওভারনাইট এজেন্ডা, ওয়েল প্ল্যান্ড, লং টার্ম। তাই তো। আর ওরা এখনো আমাদেরকে এতটাই বোকা ভাবছে যে সাম্প্রতিক একটি খবরে দেখলাম যে বই পড়লে নাকি হার্ট অ্যাটাক হয়। ভাবুন, এতে কি স্বার্থ সিদ্ধি হচ্ছে? এখনো কিছু কিছু ভদ্রলোকের মগজ এতটাই নিরেট হয়ে আছে, আলো বাতাস তো ঠোকে না, তারা এইটা পড়ে বিশ্বাস করেন। তারা বলেই তো এরকমের খবর হয় যে বই পড়লে হার্ট অ্যাটাক হচ্ছে। নাচানাচি করবেন না, ব্যায়াম করাও নাকি, জিম করাও নাকি খারাপ, তাই হার্ট অ্যাটাক হচ্ছে। এই যে বিষয়গুলো আসছে, এতে করে যেমন এটা যেমন কেউ কেউ সংখ্যাটা আগামীতে কমবে আমার দৃঢ় বিশ্বাস করে ফেলছেন। আবার কি হচ্ছে, ওই যে বই আমি আগেই বলেছি, কাগজের বই এইটাকে ওরা তুলে দেবে, কারণ কাগজের বইয়ের ওপর ওদের কন্ট্রোল থাকে না। তাই তো আমার অনলাইন কন্টেন্টকে ওরা ডিলিট করে দিতে পারে, প্রোফাইল ব্লক করে দিতে পারে, কিন্তু চক্রবুহের দিনরাত্রি বইটিতে যে তথ্য আছে বা দ্বিতীয় খণ্ড যে তথ্য আছে, করোনার ওপর যে সুদীর্ঘ লেখা আলোচনা, সেগুলো কেউ ডিলিট করবে কি করে? ওটা তো বই, ওটা তো থেকে যাবে। আর তাই ওদের লক্ষ্য এখন বই। কাগজের দাম বাড়িয়ে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, গাছ বাঁচাও, বৃক্ষ বাঁচাও, এসব স্লোগান তুলে ভদ্রলোকের মগজ ধোলাই তো শুরু হয়েছে। তার সঙ্গে যদি এবার হার্ট অ্যাটাকটা জুড়ে দেওয়া যায় এবং তাতে করে যদি 10% ভদ্রলোকও বিশ্বাস করে, তাতে তো লক্ষ্য আরেকটু এগিয়ে গেল না, লক্ষ্য অর্জনের পথ। এসবই ওরা চালাচ্ছে। তাই মেন স্ট্রিম মিডিয়ার তথ্য কোনো কিছু দেখলে প্রথমেই সন্দেহ করুন, সন্দেহ দিয়ে শুরু করুন, তারপরে, আমি বলছি না কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করবেন, আমি বাতিল করতে বলছি না, সন্দেহ দিয়ে শুরু করুন, তারপরে স্টাডি করুন, প্রশ্ন করুন, বিশ্লেষণ করুন, তারপরে যদি মনে হয় গ্রহণযোগ্য, গ্রহণ করুন। কিন্তু 99.99% ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয় না, হলে আমাদের এই পরিস্থিতি হতো না। আচ্ছা, এবারে আসছি বাকি তথ্যগুলোতে। প্রথমে আছে সাধারণ কমন সাইড এফেক্টস, যেগুলো হয় কমন। শোর আর্ম ফ্রম দ্য শট, অর্থাৎ যেখানে ভ্যাকসিন দেওয়া হলো সেখানে ব্যথা হবে, ফুলে যাবে, স্বাভাবিক হতেই পারে, শোর ইঞ্জেকশন দিলে যেটা হয়, তাই তো। ফিভার, জ্বর আসতে পারে। মাইল্ড র্যাশ, স্কিনে র্যাশ হতে পারে অল্প স্বল্প। আর কি হতে পারে? টেম্পোরারি পেইন অ্যান্ড স্টিফনেস ইন দ্য জয়েন্টস, সাময়িক যন্ত্রণা হতে পারে জয়েন্টে, অর্থাৎ সন্ধিগুলোতে, এটা উরুসন্ধি হতে পারে, কনুই হতে পারে, এসব জায়গায় বগল হতে পারে জয়েন্টে, মোস্টলি ইন টিনেজ অর অ্যাডাল্ট উইমেন। নারীদের ক্ষেত্রে মূলত বলেছে, অ্যাডাল্ট উইমেনদের ক্ষেত্রেও, সাবালিকা নারীদের ক্ষেত্রেও হতে পারে এবং টিনেজদের ক্ষেত্রেও হতে, বুঝতে পারছেন তো? পথ কিন্তু খোলা আছে, আগামীতে সাবালক সাবালিকাদেরও দেওয়া হবে। আচ্ছা, ভালো কথা। who did not already have immunity to the rubella component of the vaccine. ভাবুন কাদের হবে এটা, এই ধরনের সমস্যা, টেম্পোরারি পেন, জয়েন্ট স্টিফ হয়ে যাওয়া, কাদের হবে? যারা এই ভ্যাকসিনের মধ্যে যে রুবেলা কম্পোনেন্টটা আছে, মানে জানেন তো এই ভ্যাকসিনে তো সেই যে রোগটির বিরুদ্ধে ভ্যাকসিন বলা হয়, অ্যান্টিবডি ডেভেলপ করতে হবে, তো তো সেই ভাইরাসটিরই একটা মাইল্ড অ্যাটিনুয়েটেড ফর্ম বলুন, দুর্বল হয়ে যাওয়া ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয় তো আপনার শরীরে। তাহলে সেই রুবেলা কম্পোনেন্ট যেটা আপনার শরীরে বা শিশুদের শরীরে প্রবেশ করানো হচ্ছে, তার তার বিরুদ্ধে তো আপনার শরীর বা শিশুদের শরীর অ্যান্টিবডি তৈরি করবে না, ঢোকালে করবে কি করে, তাকে চিনবে কি করে? এটাই তো ভ্যাকসিনেশনের, ট্র্যাডিশনাল ভ্যাকসিনেশনের তত্ত্ব। এটা অবশ্য মেসেঞ্জার আরএনএ ভেক্টর ভাইরালের তত্ত্ব নয়। আর এমএমআর ভ্যাকসিন তো এখনকার নয়, এটা আগেকার, কিছু মডিফিকেশনস হয়েছে, কিন্তু এটা কিন্তু আদৌ মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন নয় বা ভেক্টর ভাইরাল ভ্যাকসিন নয়। বোঝাতে পেরেছি?
তাহলে সেই ভাইরাস ঢোকানো হচ্ছে। এবার বলছে কি, যাদের শরীরে মানে এই রুবেলার কম্পোনেন্ট যেটা রয়েছে, অংশটি রয়েছে, তার সেক্ষেত্রে যদি ইমিউনিটি না থাকে তাদের এটা সমস্যা বেশি হবে। এবার বলুন তো, রুবেলা আমাদের দেশে কতজনের হয়? তাহলে তার মধ্যে কি করে রুবেলার বিরুদ্ধে ইমিউনিটি থাকবে? তাই তো, প্রশ্নই আসে না। রুবেলার নামটাই তো কেউ শোনেনি, চিকিৎসকদের মুখেও আগে শুনবেন না। অবশ্য হাই ক্লাস স্ট্যান্ডার্ড চিকিৎসকের কথা আলাদা, ব্র্যান্ডেড কিছু আছেন তো। যাই হোক, তাহলে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ প্রকারান্তর মেনে নেওয়া হলো এটা সবারই এই রকমের একটা সমস্যা হতে পারে, যাদের রুবেলার বিরুদ্ধে ইমিউনিটি নেই। তাহলে এবার দেখুন, এই যে কমন সাইড এফেক্ট যেগুলো বলা হলো, সেটা যা বলা হলো, যার যদি অরিজিনাল সত্যিকারের হার্ম হয় সেটা তেমনই, তার চেয়ে কী হবে? র্যাশ বেরোয়, জ্বর থাকে, তাই তো, জ্বর থাকে। বরঞ্চ ওই যে যেখানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেখানটা ব্যথা করে না, কারণ ওখানে ইঞ্জেকশনের প্রশ্ন নেই, আপনার ন্যাচারালি আপনার হার্ম হয়েছে। তাহলে এই যে মাইনর সাইড এফেক্ট যেগুলো বলা হলো, কমন সাইড এফেক্ট, সেগুলোর তুলনায় হার্ম যার সত্যি সত্যি হচ্ছে বা মামস যার সত্যি সত্যি হচ্ছে, সেটা কি খুব ভয়ঙ্কর? না। তাহলে কেন আপনি গ্রহণ করবেন? প্রশ্ন করুন। কিন্তু সমস্যা হচ্ছে কি, এইসব সাইড এফেক্ট তো আপনাদের জানানোই হচ্ছে না, স্বাস্থ্যকর্মীরাও জানেন না, কিচ্ছু বলা হয় না। কি বলা হয়? ওই ইঞ্জেকশনের জায়গাটা একটু ব্যথা ব্যথা করবে, আমরা 0.5 ঘন্টা বসিয়ে রাখি তো, যেন 0.5 ঘন্টাতেই সমস্ত কিছু বুঝে নেওয়া যায়। না 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 না, এগুলো বছর বছর ধরে বুঝতে হয়। এবারে আসছে পরের অংশে। এবার আস্তে আস্তে দেখুন আনকমনে আসছে, এবং সেটা কতটা আনকমন সেটা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। MMR vaccine has been linked to with a very small risk of febrile seizures or jerking caused by fever. ভাবুন, সিজার মানে কি? খিঁচুনি, তাই তো, শরীরে। সেটা মানে খুব স্মল রিস্ক আছে, হয় কিছু কিছু ক্ষেত্রে, হয় জার্কিং হয়, শরীর কাঁপতে থাকে। আচ্ছা, febrile seizures following MMR are rare, are not associated with any long-term effects. ঠিক তাই, যেমন করোনামৃতের ফ্যাক্টশিটেও বলা আছে যে হার্ট থ্রম্বোসিস বা ওই যে মায়োকার্ডাইটিস, যেটা মেসেঞ্জার আরএনএ, বা পেরিকার্ডাইটিস, এগুলো খুব রেয়ার, মানে অত্যন্ত রেয়ার ক্ষেত্রে হয়। তাই তো বলেছে, লেখা আছে, দেখে নেবেন, পাঠিয়ে দেব। কিন্তু এখন যেটা আমরা দেখছি, প্রতিদিন খবর পাচ্ছি, সেটা কি কতটা রেয়ার? প্রশ্ন করবেন না? তাই লিখে থাকা, ছাপার অক্ষরে লেখা জার্নালের সত্য মানেই ধ্রুব সত্য, সেটা ফাজ করা নয়, সেটা উদ্দেশ্যপ্রণোদিত নয়, এমনটা ধরে নেবেন না, ভাববেন, বাস্তব থেকে দেখবেন। তাহলে এখানে বলছে যে ফেব্রাইল সিজার্স, এটা খুব ভেরি স্মল রিস্ক। ওখানে যেমন বলেছিল থ্রম্বোসিস ভেরি স্মল রিস্ক, বাস্তব কিন্তু তা বলছে না। তাহলে কি করে বুঝবেন এমএমআরের ক্ষেত্রেও সেটা ঘটবে না, যেটা করোনামৃতের ক্ষেত্রে ঘটেছে? দেখতে থাকুন। আচ্ছা, আবার কি বলছে যে এই যে সিজার্সটা হচ্ছে, সেটা লং টার্ম এফেক্ট নেই, এটা শর্ট টার্ম, মানে পরে আর হবে না, এমনটাই দাবি করা হচ্ছে। ভালো কথা। বিকজ দ্য রিস্ক অফ febrile seizures increases as infants get older, it is recommended that they get vaccinated as soon as recommended. ভাবুন, যেহেতু মানে যত বেশি বয়সে দেওয়া হবে, মানে পড়ুয়াদের বয়স বা মানুষের বয়স, তত বেশি এই সিজার্সের রিস্কটা বেড়ে যাবে। তাই তো, জার্কিং, কাঁপা, হাত পা কাঁপা, শরীর কেঁপে কাঁপতে থাকা, জ্বর, এটা বেড়ে যাবে। তাই যতটা তাড়াতাড়ি দেওয়া যায় ততটাই মঙ্গল। তো আমাদের এখানে কি তা করা হচ্ছে?
সিডিসির যে গাইডলাইন সেটাই তো মেনটেন করা হচ্ছে না। এটা তো এমএমআর ভ্যাকসিনের ইউনিভার্সাল গাইডলাইন, হ্যাঁ, সেটাই তো করা হচ্ছে না। 15 বছর অবধি দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে 12 বছর পর্যন্ত হওয়ার কথা। আমি লিঙ্কটি গতকাল আমি আমার লাইভে দিয়ে দিয়েছি, তাই না? তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। এবারে আসুন, some people may experience swelling in the cheeks or neck. কারো কারো গাল ফুলে যেতে পারে বা ঘাড় ফুলে যেতে পারে। MMR vaccine rarely causes a temporary low platelet count, which can cause a bleeding disorder that usually goes away without treatment and is not life-threatening. হ্যাঁ, এবার আপনাদের বলি, যেটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। অর্থাৎ এই ভ্যাকসিনের প্রভাবে প্লেটলেট উল্লেখযোগ্যভাবে কমে যায়, রক্তের যে আমাদের প্লেটলেট থাকে। আর কমে গেলে কি হয়, ব্লিডিং হতে শুরু করে, বা ব্লিডিং হলে রক্ত বন্ধ হয় না, তাই তো, রক্ত বন্ধ হয় না। তাই দেখবেন অনেক সময় ছোটদের নাক থেকে রক্ত বেরোয়। হ্যাঁ, এবার ভেবে দেখুন, নাক থেকে রক্ত বেরোয়, অনেক সময় সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায়, অনেকের কিন্তু ঠিক হয় না। এটা হচ্ছে সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া, এবং সে ব্লিডিং হতে হতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি ট্রিটমেন্ট করা না হয়। যদিও এরা বলছে যে বেশিরভাগই ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যায়। খুব ভালো, ট্রিটমেন্ট ছাড়াই যদি ভালো হয়ে যায় তার মধ্যে তো সুখবর হয় না, তাই না? আমরা যেমন সবসময় তো চাই যে ওষুধ খাবো না, এমনিতেই শরীর, আমাদের প্রকৃতি, নেচার আমাদের হিল করবে, সেলফ কিওর মেকানিজম আমাদের বডিতে আছে, তাই তো, ভালো কথা। কিন্তু বলছে এখানে শেষ নয়, কি বলছি বলুন তো, এক্সট্রিমলি রেয়ারলি a person may have serious allergic reaction to MMR vaccine. হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছিলাম। ওরা বলছে এক্সট্রিমলি রেয়ারলি, কিন্তু কত রেয়ারলি সেটা তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি বেশ কিছু খবরে, তাই তো। আর সব খবর যে মিডিয়ায় এসেছে তেমন তো নয়, তাই তো। তাহলে, এবং চিকিৎসকরা সেসব উড়িয়ে দিয়েছেন, বলেছেন না না না, এটার সঙ্গে এমএমআর অমৃতের কোনো যোগ নেই, এটা অন্য অসুখ টসুখ ছিল। তো এদের এটা বলার জন্যই রাখা হয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদেরকে ভিজিট করেন, এবং তারপরে কি কি হয় সেসব কাহিনী আমরা জানি। ব্যতিক্রমী চিকিৎসক, নমস্য, তাদের প্রণাম করি। আচ্ছা, তাহলে কেন সিভিয়ার হয়, কেন? এইবার দেখুন কেন বলছে, যে anyone who has ever had a life-threatening allergic reaction to the antibiotic neomycin or any other component of MMR vaccine should not get the vaccine. ভাবুন কি ডেঞ্জারাস। এটা কি স্বাস্থ্যকর্মীরা জানেন, জানার চেষ্টা করেছেন? এমনকি এই যে বাচ্চারা, শিশুরা, তাদের অভিভাবকরা, তারা কি জানে কি নিওমাইসিন বলে একটি অ্যান্টিবায়োটিক আছে, যেটা স্কিনের রোগের ক্ষেত্রে, চর্মরোগের ক্ষেত্রে ক্রিম হিসেবেও ব্যবহার করা যায়, তাই তো, তথ্য তাই বলছে। ধরুন কারো স্কিনের কোনো সমস্যা হয়েছে, অ্যান্টিবায়োটিক দরকার পড়ল, চিকিৎসক মনে করলেন, তাকে নিওমাইসিন প্রয়োগ করা হলো। দেখা গেল তাতে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল, বা মৃত্যু থেকে সে ফিরে এলো কোনোভাবে। এই রকম কাউকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরুন কোনো পড়ুয়ার স্কিনের সমস্যা হয়নি, তাকে এই নিওমাইসিন দেওয়ার দরকারই পড়েনি। দরকার পড়লে তবেই তো জানা যাবে যে নিওমাইসিনের প্রতিক্রিয়ায় লাইফ থ্রেটেনিং পরিস্থিতি আসছে কি না। তার হলো না, তাকে নিওমাইসিন দেওয়া হয়নি, অভিভাবকও জানতে পারল না, পড়ুয়াও জানতে পারল না। এই অবস্থায় যদি সেই শিশুটি নিওমাইসিনের ক্ষেত্রে অ্যালার্জিক হয়ে থাকে, তার দেহ, তার ইমিউন সিস্টেম, তাহলে তার মৃত্যু অবধারিত।
তাই এখানে বলা হয়েছে অবধারিত না হলেও মৃত্যুর মুখে পতিত হবে এবং ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সিভিয়ার লাইফ থ্রেটেনিং অ্যালার্জিক রিয়াকশন। তাহলে এবার স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন করুন দেখি তারা কি করে জানছেন, সিওমএইচ মহোদয়কে প্রশ্ন করুন দেখি তারা কিভাবে জানতে পাচ্ছেন যে শিশুটির, পড়ুয়াটির যাদের দেওয়া হচ্ছে সে নিওমাইসিন নামক অ্যান্টিবায়োটিকের অ্যালার্জিক নয়, সে তো ব্যবহারই করেনি। তাহলে 1% হলেও, 0.001% হলেও এরকম মানুষ, পড়ুয়া মৃত্যুমুখে পতিত হতে পারে, তাই তো? তার দায় কে নেবে? এবার প্রশ্ন করুন, এই যে ঘটনা, আমাদের তো কোটি কোটি মানুষ, তাই তো, পড়ুয়া, তাদের মধ্যে যদি 1%-ও থাকে তাহলে কত হাজার হচ্ছে? তাহলে এই যে মৃত্যুগুলো, সেগুলো কি হামে মরে যেত, এরা রুবেলাতে মরে যেত বা মামসে মরে যেত, এমন পরিসংখ্যান কি বলছে? তাহলে কি করে আমরা বলতে পারি বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস? প্রশ্ন করবেন না? আমি প্রশ্ন রাখছি মাত্র, সিদ্ধান্ত আপনাদের। আমি নিরপেক্ষ অবস্থানে থেকে সিডিসির এই যে লেখালেখি সেটা পড়ে বাস্তব পর্যবেক্ষণ রাখছি আপনাদের সামনে। কিভাবে জানা যাবে যে সেই পড়ুয়াটি নিওমাইসিনের অ্যালার্জিক কি না? পদ্ধতি কি? তার কোনো অ্যালার্জি টেস্ট করা হয়েছে? এমএমআর দেওয়ার আগে কোনো অ্যালার্জি টেস্ট হয়েছে তার? কিভাবে হয়েছে? কখন হয়েছে? প্রশ্ন তুলুন। এবার কোন অ্যাপ্রুভ এমএমআর ভ্যাকসিন সম্পর্কে এফডিএ, সিডিসি এই তথ্যগুলো দেওয়া হয়েছে। এবার আসুন, বলছে দেখুন, ভ্যাকসিন সেফটি আছে ওদের, না হলে নাগরিকরা কি রিপোর্ট করা যাবে কোনো সাইড এফেক্ট হলে। আমাদের দেশে কি রিপোর্টিং এমএমআর ভ্যাকসিন দেওয়ার আগে অভিভাবকদেরকে জানানো হয়েছে যে পার্শ্ব প্রতিক্রিয়া হলে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব সহকারে এই ভ্যাকসিন সেফটির যে বিধি আছে, পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করার বিধি আছে, সেখানে তারা জানাবেন? কোনো সচেতনতা আছে? জানানো হয়েছে? নেই। চ্যালেঞ্জ করছে, নেই। এবার দেখুন সিডিসি এবং এফডিএ কি বলছে, যারা এই গোটা পৃথিবীতে এই ব্যাপারটা চালায়, সেটাকেও যদি অনুকরণ করা যায়, ফলো করা যায়, তাতেও কিছুটা হলেও মিনিমাইজ করা যায় সাইড এফেক্টগুলোকে। আর ওখানে তো এখন গার্জিয়ানরা নেয় না, একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে বলা যায় এমএমআরকে। আর তাই আমাদের মতো গিনিপিগদের দেশে এই ব্যবসাটা চালাতে হচ্ছে। কি? CDC and FDA monitor the safety of vaccines after they are approved or authorized. If a problem is found with a vaccine, CDC and FDA will inform health officials, healthcare providers, and the public. ভাবুন, এই সব মানে কি, এত কিছু বলার পরেও ওরা কিন্তু একটা মেকানিজম রাখছে, ওই যে নাগরিক সচেতনতা আছে বলে। কি মেকানিজম রাখছে? যে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা গ্রহণ করি, তথ্যগুলো গ্রহণ করি, আমাদের জানান, আমরা মনিটর করি, তারপরে আমরা সেটাকে স্টাডি করার পরে দেখি যে ভ্যাকসিনে সত্যি গণ্ডগোল আছে বা বেশি বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আমরা কি করি? হেলথ কেয়ার অফিসিয়ালদেরকে জানাই এবং সচেতন করি এবং জনগণকেও সচেতন করে থাকি। মহান কথা। বাস্তবে কি ফলো করা হয়? হয় না। আমাদের দেশে তো হয় না, ও দেশে হয়তো 50% হয়, পুরোটা হয় না। হলে তো ব্যবসায় উঠে যাবে, ড্রাগ ব্যবসায় উঠে যাবে। কিন্তু বাকি 50% মানুষ সচেতনভাবে নিজেরা স্টাডি করেন, আর স্টাডি করেন বলেই একটা উল্লেখযোগ্য অংশ ইউরোপ আমেরিকায় তারা পথে নামতে পারেন, সোচ্চার হতে পারেন। আমরা কিন্তু পারি না। আমাদের এখানেও মেইনস্ট্রিম মিডিয়ায় শিক্ষিত, মেইনস্ট্রিম এডুকেশনে শিক্ষিত ভদ্রলোক, মধ্যবিত্ত শ্রেণী কয়েক কোটি তো আছেনই। ওখানেও তো তারা একইভাবে
মেন স্ট্রিম এডুকেশনে শিক্ষিত, কিন্তু পার্থক্য হচ্ছে এই, ওনারা ঠেকে শিখেছেন বা তাদের পর্যবেক্ষণ আছে, তারা শুধুমাত্র ডিগ্রিগত শিক্ষায় আবদ্ধ নন। আর তাই এই কারণেই ফার্স্ট ওয়ার্ল্ড বলা হয়। শুধুমাত্র কি আর ওরা মানে ধনে সম্পত্তিতে পয়সা করিতে বাড়ি গাড়িতে এগিয়ে আছে বলে? না না না, আমার ধারণা এ নিয়ে আমি পরে একটি ভিন্ন ভিডিও করব বা লেখালেখির ইচ্ছে আছে যে না, ফার্স্ট ওয়ার্ল্ড ব্যাপারটা যদিও আমার কাছে একটা হাস্যকর ডিভিশন, এইভাবে পৃথিবীকে ভাগ করা যায় না, তবে করোনা প্যান্ডেমিক আবহে কিন্তু প্রশ্নটা আমার মধ্যে খেলেছে যে তাহলে ব্রেনের ক্ষেত্রেও কি এই ফার্স্ট ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ডটা প্রযোজ্য? আমার তো মনে হয় প্রযোজ্য। এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী কোনো আলোচনায় রাখব। আচ্ছা, তাহলে ওরা সেফটি ইনফরমেশন রাখে কি? সিডিসি ইউজেস 3 systems to monitor vaccine safety. সিডিসি 3টে সিস্টেমে এই ভ্যাকসিন সেফটিকে মনিটর করে কি? দ্য ভ্যাকসিন অ্যাডভার্স ইভেন্টস রিপোর্টিং সিস্টেম, যাকে বলা হয় VAERS, অর্থাৎ অ্যাডভার্স ইভেন্টস যেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা রিপোর্ট করা যাবে। অ্যান আর্লি ওয়ার্নিং সিস্টেম co-managed by CDC and FDA to monitor for potential vaccine safety problems. Anyone can report possible vaccine side effects to VAERS. কি বুঝলেন? অর্থাৎ যে কেউ এই ভ্যাকসিন নেওয়ার পরে তার যদি মনে হয় তার সন্তানের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আগে সে সুস্থ ছিল, কোনো রকম সমস্যা ছিল না, সঙ্গে সঙ্গে তার অধিকার আছে সেটা সিডিসির এই যে সিস্টেম আছে ভ্যাকসিন অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেম, সেখানে সে রেকর্ড করতে পারে, জানাতে পারে। আমাদের দেশে সেটা আছে কোথায়? স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন করুন। এবার আপনাদের অনুরোধ, যারা এখনো নেননি, গ্রহণ করেননি, ইনফর্ম কনসেন্ট হিসেবে দেখছেন, আপনারা জেনেছেন, আপনাদের অধিকার আছে, যেহেতু বাধ্যতামূলক নয়, আপনি নেবেন কি নেবেন না, যারা নিয়েছেন ঠিক আছে। এখন স্বাস্থ্যকর্মী বাড়িতে এলে প্রশ্ন করুন, ভেইয়ার্সটা দিন তো আমাদের, কোথায় করব? লিঙ্কটা দিন, ওয়েবসাইটটা দিন। কিসের? ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া হলে রিপোর্টিং করতে হয়, যেটা করোনা মৃতের ক্ষেত্রেও ছিল, যেটা কেন্দ্র সরকার নিজে 3-4 মাস আগে জানিয়েছে 92,000 কিছু বেশি এই এফআই রিপোর্টিং, যেটাকে বলা হয় অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন বলা হয়, যেটা এখানে ভেইয়ার্স একই জিনিস আসছে, ওটা বিষয়টা মোরলেস একই, বিভিন্ন নামে ডাকা হচ্ছে। তো এই এফআই রিপোর্টিং যেটা করোনা মৃতের ক্ষেত্রে ছিল, আছে, এখনও আছে, কিন্তু মানুষ জানেন না। আমি এই নিয়ে ভিন্ন একটি ভিডিও করেছিলাম ইউটিউবে, সেটি তো আগের চ্যানেলে ছিল, দেখি ওটা কেউ ডাউনলোড করে রেখেছেন, আবার আমি ফেসবুকে দিতে পারি কিনা। কিন্তু সমস্যা কি, আমাদের এই করোনামৃতের এইফাই কেন, যে কোনো ভ্যাকসিনের এইফাই রিপোর্ট করা যায়, কিন্তু সবটাই অনলাইনে। সমস্যা এখানে। তাহলে বুঝুন কতজন আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষ, যারা অনেকে ঠিকঠাক লিখতে পারেন না, তারা কি করে অনলাইনে গিয়ে স্মার্টফোনে গিয়ে ওখানে রিপোর্ট করবেন সাইট খুঁজে নিয়ে? আমাদের দেশে সেটা সম্ভব নয়। এবং শুধু তাই নয়, তাকে আমাদের দেশে যে এইএফআই সিস্টেম আছে, তাকে স্বাস্থ্যকর্মী যিনি দিয়েছেন, ভ্যাকসিন প্রদান করেছেন, তার ঊর্ধ্বতন অফিসার, তিনি তার ঊর্ধ্বতন অফিসারকে বলবেন, এবং সেই অফিসারের সম্মতিতে, উদ্যোগেই কিন্তু এইএফআই রিপোর্টিংটা হবে। শুধু আমাদের এই যে লোক ওখানে যেমন যে কেউ করতে পারে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। প্রথমত কেউ জানবেই না, জানতে গেলে তো স্বাস্থ্যকর্মীও জানবে না, তাকে জিজ্ঞাসা করবেন তো এইএফআই রিপোর্টিং বা ভ্যাকসিন অ্যাডভার্স ইভেন্টস রিপোর্টিং সিস্টেম যেটা আমাদের দেশে আছে, তার লিঙ্কটা দিতে। স্মার্টফোনে তো সব হচ্ছে আজকাল, হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে, লিঙ্কটা দিন। হ্যাঁ, সে অধিকার আপনার আছে, তারপর দেখুন কি হয়। যদি কেউ দেন, অনুগ্রহ করে সেই মহান স্বাস্থ্যকর্মীটির সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবেন। এটা কিন্তু সমস্ত দেশেই প্রযোজ্য। যারা বাংলাদেশ থেকে শুনছেন তাদের ক্ষেত্রেও একই সিস্টেম। সমস্ত সভ্য দেশে, সমস্ত দেশেই এই সিস্টেম রাখতে হয়। কারণ কেন বলুন তো? আইন বাঁচানোর জন্য।
যাতে করে পরবর্তীতে কোনো ক্ষেপে টেপে গেলে কম্পেনসেশন বা ক্ষতিপূরণের দাবি এলে বলা যায় কোথায় আমাদের তো সমস্ত গণতান্ত্রিক সিস্টেম আছে। কেউ জানুক আর না জানুক, জেনে নেওয়াটা পাবলিকের দায়িত্ব। আমরা কেন জানাতে যাব? সচেতন নাগরিক হিসেবে আপনাদের জেনে নিতে হবে। হ্যাঁ, জেনে নিতে হবে আপনাদের। ইটস ইউর রেসপন্সিবিলিটি, নট আওয়ার রেসপন্সিবিলিটি। জনগণকে ভেড়া গিনিপিগ বানাতে গেলে এভাবেই কাজ করতে হয়। এবারে আসুন, তার মানে সবাই করতে পারে। আচ্ছা, এরপর কি? The Vaccine Safety Data Link, a collaboration between CDC and 13 healthcare organizations that conducts vaccine safety monitoring and research. হ্যাঁ, এদের আরেকটি সিস্টেম আছে, ভ্যাকসিন সেফটি ডেটা লিঙ্ক, যার মাধ্যমে 13টি আরও আমেরিকায় যে হেলথ কেয়ার অর্গানাইজেশন আছে সিডিসির সঙ্গে যৌথভাবে তারা এই ভ্যাকসিন সেফটি স্টাডি করে এবং রিসার্চ করে। আরেকটি আছে এইরকমভাবে, আমি সবগুলো আর পড়ছি না। এইবার দেখুন সেফটি ডেটা, ওদের কাছে যা এসেছে, যারা রিপোর্ট করেছেন, সে তথ্য, এগুলো কিন্তু একেবারে সঠিক তথ্য বলে দাবি যদি কেউ করে থাকে আমি সন্দেহ প্রকাশ করব। কারণ সমস্ত মানুষ রিপোর্ট করেন না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও করেন না, করতে পারেন না অনেকে, এখনও অনেকে জানেন না। কারণ ওখানে এখনও কিন্তু সেরকম মানুষ আছে বলেই কিন্তু হ্যাঁ, আমাদের মতো এত ভ্যাকসিন দেওয়া না গেলেও অনেক দেশে তো আরামসে 80%, 90% করোনা মৃত্যু দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে, তাই তো? সুতরাং ওখানেও যে সবাই রিপোর্টিং করেন এমন নয়। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমাদের দেশের তুলনায় ইউরোপ আমেরিকাতে মানুষ অনেক সচেতন বলে রিপোর্ট করার হারটা অনেকটাই বেশি। A closer look at the safety data. কি বলছে? টু রিসেন্ট স্টাডিজ, দুটো স্টাডি এখানে লিঙ্কও দেওয়া আছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। বলছে ইন্ডিকেট দ্যাট ফর এভরি 10,000 চিলড্রেন হু গেট দেয়ার ফার্স্ট MMR অ্যান্ড ভ্যারিসেলা ভ্যাকসিনস, ওই যে পরে MMR আর এর পরে আরেকটা আর যোগ হয়েছে, যেটা কি বলুন তো, আমি আগের ভিডিওতে বলেছিলাম, যেটা হচ্ছে ভ্যারিসেলা মানে চিকেন পক্স কম্বাইন হয়েছে পরে। যাই হোক, MMRটাই আপনারা ধরুন, যেটা আমাদের দেশে দেওয়া হচ্ছে অ্যাজ সেপারেট শর্টস when they are 12 to 23 months old. About 4 will have a febrile seizure during the 7 or 10 days following vaccination. কি বলা হচ্ছে? 10,000-এর মধ্যে কতজনের হবে এই সিজারটা, যেটাকে আমি আগেই বলেছি ফেব্রাইল সিজার? 4 জন। 10,000-এর মধ্যে 4 জনের এই জার্কিং, হাত পা কাঁপা থেকে শুরু করে জ্বর, খিঁচুনি, এটা হতে পারে। 12 থেকে 23 মাস বয়সে যাদেরকে দেওয়া হয়েছে, 10,000-এর মধ্যে 4 জন বলা হয়েছে তথ্য। এবার বাস্তব তথ্য যে কত হবে, বাস্তবে কি হবে, সেটা আপনারাই অনুমান করে নিন। যেমন করে করোনা মৃতের বেলায় বলা হয়েছিল যে থ্রম্বোসিস রেয়ার ইভেন্ট হবে, কিন্তু কতটা রেয়ার সেটা আপনারা বাংলাদেশে বসেও বুঝতে পারছেন, আমরা পশ্চিমবঙ্গ বসেও বুঝতে পারছি কতটা রেয়ার। তো এখানে আমরা যদি ডেটাটাকে সঠিক বলেই ধরে নিই, 10,000-এ 4 জন যদি হয়, এবার বুঝুন আমাদের দেশে কত কোটি পড়ুয়াকে দেওয়া হয়েছে। তাহলে 10,000-এ যদি 4 জন হয়, তাহলে 1 লক্ষে কত হচ্ছে? 40 জন। তো তাই তো হচ্ছে, 1 লক্ষে 40 জন। 1 কোটিতে কত হচ্ছে? 10 কোটিতে কত হচ্ছে? 20 কোটিতে কত হচ্ছে? হিসাব করতে থাকুন আর বাস্তবটাও মিলিয়ে নেবেন। এটা এই তথ্য কতটা নির্ভরযোগ্য সে প্রশ্ন তোলার অধিকার আপনার আছে। এবারে আসছি পরেরটায়। Studies have shown that for children younger than 7 years old, there is a very small increased risk of febrile seizures approximately 6 to 14 days after MMR vaccination. This happens in about 1 in 3,000 to 4,000 children. কি বলছে? ওদের স্টাডি নাকি বলছে যে যাদের বয়স 7 বছরের কম, সেই অবস্থায় যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের রিস্কটা একটু বেড়ে যায়, মানে অল্প একটু বেড়ে যায়, মানে ওই 1
চিমটি বেড়ে যায়। কি? যে 6 থেকে 14 দিনের মাথায় মধ্যে তাদের এই সিজারটা হয়, যেটা আগেই বলেছি, খিঁচুনি, জ্বর হয় ভ্যাকসিনেশনের 6 থেকে 14 দিনের মাথায়। এবং এটা কতজন জনের মধ্যে হয়? বলছে 3000 থেকে 4000 জনে একজনের হয়। তখন 3000 থেকে 4000, এটা কীরকমের গবেষণা বলুন তো? 1000-এর পার্থক্য। তাহলে সঠিক ডেটা এখানে ওরা দিতে পারছে না, পারছে না। সংখ্যাটা 3000-এর মধ্যে একজন বলুক অথবা 4000-এর মধ্যে একজন বলুক, এটা তো স্ট্যাটিস্টিক্স। ততগুলো রিপোর্ট হয়েছে, সেটাকে ভাগ করলেই পাওয়া যায়, তাই না? কমন ম্যাথমেটিক্স, ইজি ম্যাথমেটিক্স, এরিথমেটিক। তাহলে তাও ওরা বলছে 3000 থেকে 4000 জনে একজন। ভাবুন, এটা সিডিসির তথ্য। এবারে আপনারা ভাববেন না জল কতটা ঘোলা বা কতটা ঘোলানো হচ্ছে? Joint pain is associated with the rubella portion of MMR vaccine among people who do not have immunity to rubella. আগেই বলেছি, joint pain and temporary arthritis happen more often after MMR vaccination in adults than in children. ভাবুন, বলছে আর্থারাইটিস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, কিন্তু টেম্পোরারি বলেছে। এই টেম্পোরারি মানে কতদিন, কত মাস, কত বছর, সেটা কিন্তু বলেনি। 1 বছর হলেও টেম্পোরারি, 2 বছর হলেও টেম্পোরারি। আপনার যদি ধরুন, আপনি যদি ভ্যাকসিন নেওয়ার পরে কোনো শিশু মারা গেল না, অবশ্যই সবাই তো মারা যায় না, বিভিন্ন রকম সমস্যায় ভোগে, তাই তো? তো 70 বছর অবধি বাঁচলো, তার মধ্যে যদি 10 বছর ধরে সে আর্থারাইটিসে ভোগে, সেটাও তো টেম্পোরারি হয়, কারণ 60 বছর সে ভোগেনি। সিম্পল ব্যাপার। আবার 10 মাস যদি ভোগে, তাহলে এখানে টেম্পোরারি শব্দটাকে কি ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না? তাই তো ছিল। এগুলো একটু চোখ কান খোলা রেখে পড়বেন, বুঝবেন। টেম্পোরারি মানে কি? ডেফিনেশন অফ টেম্পোরারি ক্লিয়ার করে বলতে হবে যে কতদিন ধরে এই আর্থারাইটিসটা থাকে, জয়েন্ট পেনটা থাকে। এবার হাম হলে কতদিনে সেরে যায় আপনারা জানেন, নতুন করে বলার নেই, আমারও হয়েছিল, আপনাদেরও হয়েছিল। তাহলে এই অমৃত নেওয়ার পরে যে টেম্পোরারি আর্থারাইটিস হয়, সেটা কতদিন থাকে সেটা উল্লেখ করতে হবে না? আপনি ওটা নিয়ে আর্থারাইটিসের শিকার হয়ে যাবেন 10 বছরের জন্য না 1 মাসের জন্য? 1 মাসের জন্যও যদি হয়, সেটাও কেন মেনে নেবেন আপনি, যেটা প্রকৃতিদত্তভাবেই আমরা সেরে যাই? হ্যাঁ, প্রশ্ন করবেন না? প্রশ্ন করতে শিখুন। ট্রাই টু আস্ক কোশ্চেন্স। বিজ্ঞান মানে প্রশ্ন, চাপিয়ে দেওয়া নয়। যে ধর্ম নিয়ে প্রশ্ন তোলা যায় না, সেটা ধর্ম নয়। যে ধর্ম বহুর কাজে লাগে না, কতিপয়ের স্বার্থ সিদ্ধি করে, সেটাও ধর্ম নয়। যে বিজ্ঞান বহুর কাজে লাগে না, বহুর কথা ভাবে না, বহুকে সুস্থ রাখে না, কতিপয়ের স্বার্থ চরিতার্থ করে, তাদের পকেট ভরে, সেটাও বিজ্ঞান নয়। Learn from nature, learn from your surroundings, not from their dictated articles and syllabus. Mainstream education. পরিবেশ থেকে শেখুন, প্রকৃতি থেকে শেখুন। ওদের লেখা ঠিক করে দেওয়া, ডিকটেট করে দেওয়া সিলেবাস আপনাকে মূর্খ বানায়, আপনাকে বিভ্রান্ত করে, আপনি হয়ে যান জ্ঞানী মূর্খ। যে কি সমাস বলুন তো? যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, যিনি জ্ঞানী তিনিই মূর্খ, তাই তো? এগুলোকে একটু আমি উত্তর দিলাম না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আসলে সেই ছোটবেলায় এইসব চর্চা তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল। দেখি আপনারা কতজন বলতে পারেন এটা কি সমাস। তো যাই হোক, তো আর কি বলছে? Women also experience this reaction more often than men. Joint pain or stiffness occurs in up to 1 in 4 of females past puberty. ভাবুন, পিউবার্টি মানে বয়ঃসন্ধি অতিক্রম করেছে এই রকম নারীদের 4 জনের 1 জনের এই জয়েন্ট পেইন হতে পারে, স্টিফনেস হতে পারে। ভাবুন, তো 4 জনের 1 জন মানে কম হলো?
দেখুন, খেয়াল করুন। হ্যাঁ, এবং এটা কতটা টেম্পোরারি সেটা আবার বলা হয়নি। এখানে টেম্পোরারি শব্দটাও বলা হয়নি। যাই হোক, ধরে নিলাম এটাও টেম্পোরারি। পিউবার্টি হু আর নট প্রিভিয়াসলি ইমিউন টু রুবেলা। দেখুন, যারা রুবেলার প্রতি ইমিউন নয়, মানে রুবেলার বিরুদ্ধে ইমিউনিটি নেই, তাদের মধ্যে 4 জনে 1 জনের এই স্টিফনেস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে। সংখ্যাটা কিন্তু কম নয়। 4 জনে 1 জন মানে ভাবুন কত হতে পারে। আচ্ছা, গেল। এবং রুবেলার ক্ষেত্রে আমাদের দেশে এই রোগটা কতজনের হয়েছে, অ্যান্টিবডি আছে কিনা? তো এটা তো এত মাইনর রোগ, এসবের অ্যান্টিবডি আদৌ রোগটি কতজনের হয়েছে সেই তথ্যই তো নেই। এই প্রথম শোনা যাচ্ছে, লোকজন শুনছে, তা অ্যান্টিবডির কল্পনায় ছেড়েই দিন। Their symptoms generally began 1 to 3 weeks after vaccination, are usually mild and last about 2 days. যাই হোক, বলেছে এটা মাত্র 2 দিন নাকি থাকে, এবং ভ্যাকসিনেশনের 1 থেকে 3 সপ্তাহ পরে শুরু হয়। ভাবুন, এখনো কি অনেকে 3 সপ্তাহ হয়েছে? হয়নি। তারপর দেখা যাক কি হয়। These symptoms rarely come back. এবার খেয়াল করে দেখুন শব্দটা। এই যে জয়েন্ট পেন এবং স্টিফনেস এবং আর্থারাইটিস যেগুলো বলা হচ্ছে, সেগুলো বলছে যে সিমটম রেয়ারলি কাম ব্যাক, মানে কি কদাচিৎ ফিরে আসে, মানে ফিরে আসে। রেয়ারলি শব্দটা খেয়াল করুন, যেটা করুণামৃতের ফ্যাক্টশিটেও বলা হয়েছে। রেয়ারলি কি থ্রম্বোসিস হয়, ব্লাড ক্লট হয় রেয়ারলি। আর কতটা রেয়ারলি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, প্রতিদিনই মৃত্যু সংবাদ বেড়ে গেছে, তাই তো? তাহলে এটাও যে রেয়ারলি বলা হয়েছে, এবার বুঝে নিন কতটা রেয়ারলি। এখানে আপনার মস্তিষ্ক ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ইউর গ্রে ম্যাটার, ইউর ব্রেন। এবারে আসছি পরেরটায়। ইমিউন thrombocytopenic purpura is a disorder that decreases the body's ability to stop bleeding. ওটা আমি আগেই বলেছি, এটাকে আরো বিস্তারিত বলা হয়েছে এখানে। অর্থাৎ ওই যে প্লেটলেট কমে যায়, হ্যাঁ, সেটাকে সংক্ষেপে আইটিপি বলা হচ্ছে। তার ফলে কি হয়, রক্ত বন্ধ হয় না, কেটে গেলে বা নাক দিয়েও রক্ত পড়তে পারে। ইট ক্যান হ্যাপেন আফটার বোথ ন্যাচারাল মিজলস ইনফেকশন অ্যাজ ওয়েল অ্যাজ আফটার গেটিং দ্য এমএমআর ভ্যাকসিন। হ্যাঁ, দেখবেন ছোটোবেলায় ওই কারো ঘাম হলে, হাম হওয়ার পরে, ইনফেকশনের পরে কিছুদিন পরে নাক দিয়ে এরকম রক্ত পড়ে। আমারও মনে আছে, আমারও ছোটোবেলায় নাক দিয়ে রক্ত পড়তো, কোনো রকম ট্রিটমেন্টই করতে হয়নি, দিব্যি ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটা কারো হয়, সবার নয়, কারো হয়। আমার হয়েছিল, আমার মনে আছে। তো এটা হাম হওয়ার পরে হয়, ইনফেকশনের ফলে হয়। তো বলছি এমএমআর ভ্যাকসিনের পরেও এটা হতে পারে। তাহলে নিলাম কেন? ওটাও বলছে যে যাদের হাম হয় তাদের ক্ষেত্রে ইমিউন, যেটা আইটিপি বলা হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, তো এটা কারো হয়। এখানেও বলছে এমএমআর নেওয়ার পরেও কারো হয়। তাহলে আমি নিলাম কেন? নিয়ে কি হবে? বন্ধ তো হলো না। কারণ কি বলতো, ওইটাই তো, ওই ভাইরাসটাই তো আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তাই তো? ঢুকিয়ে দিচ্ছে। তো প্রকৃতি থেকে আপনি না নিয়ে ওরা দিচ্ছে আপনাকে, ভালোবেসে আপনার স্বাস্থ্য উদ্ধারের জন্য দিচ্ছে। তো প্রকৃতি থেকে নিলে আপনি কিছুদিন পরে সুস্থ হয়ে যাচ্ছেন। ওই যে হামের মৃত্যু হার আগেই বলেছি, কোথায়, আমাকে ডেটা দিন। কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকছে না। এই যে সব ফিরে আসার সম্ভাবনা, জয়েন্ট পেন থেকে শুরু করে স্টিফনেস, আর্থারাইটিস, সেগুলো তো ফিরে আসছে না, ওটা ন্যাচারাল ইনফেকশন। কিন্তু এটা আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে আপনার শরীরে প্রবেশ করানো হচ্ছে। যদিও তবুও মেনে নেওয়া যেত আমার মতে, যদি এটাতে গুটি বসন্তের মতো মৃত্যুহার হতো বা জলাতঙ্কের মতো ভয়ঙ্কর মৃত্যুহার হতো, তখনই বলা যেত বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। তাই তো? কেমন তো হচ্ছে না, আগেই আলোচনা করেছি। তাহলে এবার দেখুন,
হাউএভার ইট ইজ ইউজুয়ালি নট লাইফ থ্রেটেনিং। বলছে না না না, এটা তেমন লাইফ থ্রেটেনিং নয়। হ্যাঁ, সে তো আমারও হয়েছে, রক্ত বেরিয়েছে, নিজেই বন্ধ হয়ে গেছে নিজে থেকেই, কোনো ট্রিটমেন্ট করতে হয়নি। তো লাইফ থ্রেটেনিং নয়, ঠিক আছে। কিন্তু ভ্যাকসিনের পরে যেটা হতে পারে সেটা এখানে বলা আছে। আপনারা বলুন তো, হার্ম হওয়ার পরে কারো এই কারণে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে, মানে রক্ত দিতে হয়েছে? হয়নি, কিন্তু এক্ষেত্রে দিতে হতে পারে, তাই তো বলেছে। হাউএভার ইট ইজ নট লাইফ থ্রেটেনিং, ট্রিটমেন্ট মে ইনক্লুড ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড মেডিকেশনস। ভাবো, ট্রিটমেন্ট করতে হবে, কোনো কোনো সর্বক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই বা কোন কিছু ক্ষেত্রে বলছে যে এটা ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, রক্ত দিতে হবে এবং অথবা ট্রিটমেন্ট করতে হবে। তো আমার কিন্তু জানা নেই, আপনাদের অবশ্যই তথ্যের তো দরকার আছে। আপনারা যদি কেউ থাকেন এখানে, কোনো তথ্য যদি থাকে, কোনো চিকিৎসক মহাশয় থাকেন, কোনো বিজ্ঞানী থাকেন, অনুগ্রহ করে হামের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করেছে, মানে ন্যাচারাল ইনফেকশন ডেভেলপ করেছে আমি বলতে চাইছি, ভ্যাকসিনের কারণে নয়, এবং সেক্ষেত্রে ব্লিডিং হয়েছে এবং তার সেই ব্লিডিংয়ের কারণে তাকে চিকিৎসা করতে হয়েছে, মানে সাধারণ চিকিৎসা নয়, মানে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে, মানে রক্ত দিতে হয়েছে। এমন কটি ঘটনা আমাদের দেশে আছে, যদি আমাকে জানানো হয় আমি কৃতজ্ঞ থাকব। আপনাদেরও যদি পরিচিত এরকম অনেক বয়স্ক মানুষ, আমার বয়সী বা আমার চাইতেও বেশি বয়সী মানুষ আমার লাইভ শোনেন, আমার লেখা পড়েন, তাঁদেরও অনুরোধ করব, যদি আপনাদের পরিচিতদের মধ্যে এরকম কারো থাকে, কারণ আপনাদের ছোটবেলায় তো এসব দেওয়া হয়নি, গ্রামে গঞ্জে যারা জন্মেছেন তাদের এসব দেওয়া হয়নি, তারা পাননি। তাঁদের ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটেছে যে হার্ম হওয়ার সময় বা হার্ম হওয়ার পরে থ্রম্বোসাইটোপেনিয়া মানে ব্লিডিং হয়েছে, আপনার প্লেটলেট কমে যাওয়ার ফলে, এবং সে কারণে রক্ত দিতে হয়েছে, এমন উদাহরণ যদি কেউ কারো থাকে এখানে, আমার লাইভ অনেকের কাছেই পৌঁছে যায় এখন, অনুগ্রহ করে মন্তব্য করে জানাবেন, আমি জানতে আগ্রহী, তথ্য নিতে আগ্রহী, বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ হোক। কিন্তু এখানে বলছে যে ব্লাড ট্রান্সফিউশনের দরকার হতে পারে। আর কি আছে? দ্য রিস্ক অফ আইটিপি, অর্থাৎ ওই যে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পরপোরা হ্যাজ বিন শোন টু বি ইনক্রিজড ইন দ্য 6 weeks ফলোয়িং অ্যান MMR ভ্যাকসিনেশন। অর্থাৎ এইটা রিস্কটা কখন হয়, কার মধ্যে থাকে? 6 সপ্তাহের মধ্যে এটা বেড়ে যায়। এবং স্টাডি কি বলছে? ওয়ান স্টাডি এস্টিমেটিং 1 কেস পার 40,000 ভ্যাকসিনেটেড চিলড্রেন, অর্থাৎ 40,000 শিশুর মধ্যে একজন বলা হচ্ছে যে এই রকম ভয়ঙ্কর অবস্থায় পৌঁছয়, অর্থাৎ তাকে ব্লাড দিতে হয় বা ট্রান্সফিউশনের দরকার পড়ে। তা কি কারণ? ভ্যাকসিন নেওয়ার পরে। আচ্ছা, ভ্যাকসিন না নিয়ে যাদের এটা হয়েছে, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করেছে ন্যাচারাল ইনফেকশনের ফলে, হার্ম হওয়ার ফলে, সেটা কতজনের বেলায় এরকম দরকার পড়েছে ব্লাড ট্রান্সফিউশন? আমাকে তথ্য দিন। সিএমএইচ হতে পারেন আপনি, আপনি বিশিষ্ট চিকিৎসক হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি গবেষক হতে পারেন, আমাকে এই তথ্যটা দিন। অথবা আপনার যদি আশেপাশে এরকম ঘটে থাকে, আপনাদের পক্ষে অবশ্য এই তথ্য দেওয়া মুশকিল যারা এই স্টাডিগুলো করেন না, যে 40,000-এ একজনের হতে পারে এই ট্রান্সফিউশনের দরকার হতে পারে, তো বেড়ে যেতে পারে বা এই ধরনের। আপনারা হয়তো গ্রামে আপনাদের আশপাশে দু একটি ঘটনা হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু এই 40,000-এ একজন না 50,000-এ একজন না 1,00,000-এ একজন, এটা তো আপনাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এরা যারা গবেষক, যারা এইসব নিয়ে রয়েছেন, স্টাডি করেন, বিজ্ঞানী, স্ট্যাটিস্টিশিয়ান যারা করছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, তারাই বলতে পারবেন। আমি অপেক্ষায় আছি। তো এবার আমরা ধরে নিই 40,000-এ একজন যেটা আছে সেটাই তথ্য, সেটাই ঠিক, তাই তো? তাই আমাদের ধরে নিতে হবে। সেটাও যদি হয়, তাহলে 1,00,000-এ কতজন হয়? 3 জন হয় প্রায়, তাই তো? 1 কোটিতে কতজন হয়? 20 কোটিতে কতজন হয়? হিসেব করতে থাকুন। তাহলে প্রশ্ন হলো যে এই ব্লাড ট্রান্সফিউশন ন্যাচারাল ইনফেকশনের এবং তার ফলে যে সিভিয়ার মৃত্যু পর্যন্ত হতে পারে, আগেও বলেছি, তো এটা ন্যাচারাল ইনফেকশন যেভাবে হার্ম হচ্ছে সেটাতে কত শতাংশ হয়? আচ্ছা,
এবারে আসছি, দেখুন এবার কি বলছে দেখুন আরেকটিতে। এই যে ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে তার মধ্যে মেজেলস রয়েছে, ভাইরাস রয়েছে। কি বলছে? মেজেলস ইনক্লুশন বডি এনসেফেলাইটিস, আচ্ছা, আর সিভিয়ার ব্রেন সয়েল করতে পারে, মগজ ফুলে যেতে পারে, ভাবুন। Caused by the measles virus is a complication of getting infected with the wild type measles virus. ভালো কথা। While rare, this disorder almost always happens in patients with weakened immune systems. বেশ ভালো কথা। যাদের দুর্বল ইমিউন সিস্টেম তাদের ক্ষেত্রে নাকি এরকম একটা ওয়াইল্ড টাইপ মেজল ভাইরাস, যেটা বুনো মেজল ভাইরাস তাদের মধ্যে প্রবেশ করলে তাদের এইসব বডি এনসেফেলাইটিস অথবা ব্রেন সয়েলিং হতে পারে। যাদের দুর্বল ইমিউন সিস্টেম, সে তো প্রকৃতির বিধান আছেই যে আগেও আমরা দেখেছি যারা অত্যন্ত দুর্বল শিশু সেভাবেই জন্মেছে, প্রকৃতি তার ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে তাদের ওয়াইপ আউট করে দেয়, তাই তো? এরকমই নিয়ম। যাই হোক, সে প্রসঙ্গে আমি না হয় গেলাম না, সেটা ভিন্ন ভিডিও। আমি এখানে যেটা বলছি সেই প্রসঙ্গে আসছে। This illness usually develops within 1 year after initial measles infection and has a high death rate. বেশ ভালো কথা। এটা নাকি এই ওয়াইল্ড বুনো ভাইরাসের পরে নাকি এটা 1 বছর পরে ডেভেলপ করে, এবং সেটার নাকি মৃত্যু হার বেশি। তো এই বিষয়ে একটু যদি আমাদের বন্ধুরা যারা সহযোদ্ধারা দেখছেন যে হার্ম হওয়ার পরে 1 বছর পরে মারা গেছেন এই ধরনের, মানে ব্রেন সয়েলিংয়ে, মগজ ফুলে যাওয়া বা বডি এনসেফেলাইটিস, এরকম কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। ন্যাচারাল ইনফেকশনে হার্ম হওয়ার পরে আমার জানা নেই, আমার পরিবেশে দেখিনি এরকম কোনো ঘটনা। আমার চার ভাই বোনের ক্ষেত্রেও দেখিনি। আমার পাড়া প্রতিবেশীতে অনেকের সঙ্গে মিশেছি, করেছি, হ্যাঁ। বরঞ্চ আমার বন্ধু লালচাঁদ এবার চলে গেল, কালকে এই ভিডিও করেছি, সুস্থ স্বাভাবিক ছিল সে, তাই তো? কি বুঝলেন? আমি আমার পর্যবেক্ষণ রাখছি মাত্র, আপনারা খোঁজ নিয়ে আমাকে জানাবেন। আচ্ছা, এবার কি, এইবার শুনুন। There have been 3 published reports, 3টি রিপোর্ট নাকি প্রকাশিত হয়েছে, এখন পাবলিশড হয়েছে রীতিমতো, অফ দিস কমপ্লিকেশন হ্যাপেনিং টু ভ্যাকসিনেটেড পিপল। হ্যাঁ, এইবার কথায় পথে আসুন। এই যে সমস্যা, যে যাতে করে মৃত্যু হার বেশি, ডেথ রেট, ব্রেন সয়েলিং এবং বডি এনসেফেলাইটিস, সেটা কিন্তু ভ্যাকসিনেটেড পিপলের ক্ষেত্রে ঘটেছে, এবং এরকম 3টে স্টাডি আছে, পাবলিশড হয়েছে। 3টে আছে, 30টা নেই। আপনি শিওর হলেন কি করে? আর যতগুলো ঘটেছে সবগুলোর স্টাডি কি ওরা পাবলিশ করেছে জার্নালে? সবগুলোই কি আমাদের সামনে এনেছে? আনে? নিজেকে প্রশ্ন করুন। কি স্টাডি কি বলছে? ইন দিস কেসেস encephalitis developed between 4 and 9 months after MMR vaccination. এখনো বহুদূর যেতে হবে, 4 মাস অতিবাহিত হতে, 9 মাস অতিবাহিত হতে এখনো বহুদূর যেতে হবে। রেয়ার ক্ষেত্র বলেছেন, অবশ্যই চিন্তা করার কিছু নেই, যে তারপরেই বোঝা যাবে যে এই যে যেটাকে বলা হচ্ছে এনসেফেলাইটিস ডেভেলপ করছে কিনা। এবং এবং পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে এই 3টে পাবলিশড আর্টিকেলে যে ভ্যাকসিনেটেড হওয়ার পরেই এটা ঘটেছে, MMR ভ্যাকসিনের পরেই এটা ঘটেছে। শুধু তাই নয়, আরও একটি চমকপ্রদ তথ্য সিডিসি শেয়ার করেছে এখানে ছোট্ট একটি লাইনে। কিন্তু কজনেরা এসব পড়ে বলুন তো? আমার মতো বেয়াদব লোকজন ছাড়া এসব আর্টিকেল কজন পড়ে না। কি বলছে? ইন ওয়ান কেস, 3টির মধ্যে একটি কেস কি, দিস measles vaccine strain was identified as the cause. হ্যাঁ, কি দেখা গেছে? একটা ক্ষেত্রে অন্তত দেখা গেছে যে মিজলসে যে ভ্যাকসিনে যে মিজল স্ট্রেনটা ব্যবহার করা হয়েছে সেটাই এই এনসেফেলাইটিসের কারণ। সেটাই এই এনসেফেলাইটিসের কারণ। ডাইরেক্টলি বলা হয়েছে ভ্যাকসিনেটেডদের ক্ষেত্রে 3টে স্টাডি ওরা বলছে, 30টা না 60টা না 70টা না 100টা আমরা জানি না,
জানা সম্ভব নয়। ওরা বলেছে যখন তিনটে তখন তিনটেই, এবং সেখানে আবার পাওয়া যাচ্ছে একটি ক্ষেত্রে অন্তত বলছে যে ভ্যাকসিন স্ট্রেন যেটা, মানে মিজল ভ্যাকসিন যে ভাইরাসের স্ট্রেনটা ব্যবহার করা হয়েছে সেটাই এই কারণ, কজ। ভাবো, প্রশ্ন যাচ্ছে না? আমরা কোথায় যাচ্ছি, আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পাতালে না অতলে না স্বর্গে? পৃথিবী থেকে সমস্ত রোগ নির্মূল করার স্বপ্ন নিয়ে শুরু করা, স্বপ্ন বলবো না, প্রতিশ্রুতি নিয়ে শুরু করা সিডিসি 1946 সালে যাত্রা শুরু করে আমাদের কতটা রোগমুক্ত করতে পেরেছে। এইবার দেখুন, ওই জায়গাটা ওরা ইগনোর করতে পারছে না, কারণ লোকজন তো আরও বেশি করে অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডকে এখন বেশি করে মনে করছে। করোনামৃতের পরে যে সাইড এফেক্ট দেখা যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে, তারা এখন অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডকে বেশি বেশি করে স্মরণ করছে যে হ্যাঁ, উনি তাহলে ঠিক বলেছিলেন। এইরকম প্রচুর লেখালেখি হচ্ছে এখন ইউরোপ আমেরিকা জুড়ে, আমার কাছে সেসব আর্টিকেল আছে। যেমন আগামীতে আমাদের মতো মানুষ যারা আমাদের দেশে বা রাজ্যে লড়াই করছে, তাদেরকে নিয়েও অনেক মানুষ এখন যারা বসছেন না তারা বলবেন হ্যাঁ, উনি ঠিক বলেছিলেন। হ্যাঁ, দেখুন কি বলছে। Some parents might worry that the vaccine causes autism. এই দেখুন, অনেক গার্জিয়ান চিন্তিত হতে পারেন এই ভেবে যে এই ভ্যাকসিনের ফলে অটিজম হতে পারে। পরিষ্কার লিখেছে, signs of autism typically appear around the same time that children are recommended to receive the MMR vaccine. দেখলেন তো, আমি আগেই বলেছি যে কি না, তাতে চিন্তার কারণ নেই, এটা এর সঙ্গে যোগ নেই। ইটস নট অ্যাট অল রিলেটেড, অর্থাৎ MMR ভ্যাকসিন ইজ নট অ্যাট অল রিলেটেড টু অটিজম। এখানে তাই বলা হচ্ছে কি না, একই সঙ্গে দেওয়া হয়, মানে সাইন্স অফ অটিজম যখন অ্যাপেয়ার করে সেই সময় যেহেতু একই সঙ্গে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, তাই অনেকে ভাবছেন যে ওটা ভ্যাকসিনের কারণেই হচ্ছে, বাট ইটস সিম্পলি আ ফলস ইনফরমেশন। হ্যাঁ, এবার বুঝে নিন, কি অদ্ভুত না? আচ্ছা, এই ভ্যাকসিনটা যখন দেওয়া হচ্ছে ঠিক সেই সময় একই সময়ে MMR অটিজমটা ডেভেলপ করছে, তো একটু পরে দেওয়া হোক না, একটু আগে দেওয়া হোক, তাই না? একটু পরে দেওয়া হোক, যখন ডেভেলপ করে না। আপনারা যখন জানেন যে অটিজম কখন ডেভেলপ করে, এই ধরুন বলছে 9 মাস থেকেই নাকি, মানে 9 মাস থেকে শুরু হয়, তো 9 মাস থেকে 12 বছর, সেটা সিডিসি বলছে। সেটা আমাদের রাজ্যে গিনিপিগে বলে ওটা 15 বছর অবধি হয়ে গেছে, ওটা আরও বাড়বে দেওয়ার সময়, যদিও সাবালকদেরও দেওয়া যাবে সেটাও বলা হয়েছে। অর্থাৎ সমস্ত পথই খোলা রাখা হয়েছে যাতে করে ব্যবসাটা ভালো হয়। কিন্তু প্রশ্নটা আমার এটা নয়, সে দিন, আপনি 17 বছরের দিন, 20 বছরের দিন, 40 বছরের দিন দিতে থাকুন, মানুষ নিলে নেবে, নেন, কিন্তু জানান, পার্শ্ব প্রতিক্রিয়াটা জানান, তারা জেনে শুনে সিদ্ধান্ত নিন। গণতান্ত্রিক দেশে এটা এমনটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন একই সময়ে দুটো হচ্ছে, যখন MMR অমৃত দেওয়া হচ্ছে ঠিক সেই সময় নাকি অটিজমটা ডেভেলপ করে, তাহলে 9 মাস থেকে দেওয়া হয়। তাহলে আপনারা একটা সিদ্ধান্ত নিন না, এমন কোনো একটা কিছু করুন কম্পোনেন্ট, যে যখন অটিজমটা ডেভেলপ করছে সেই সময়টা আপনারা দিলেন না, পরে দিলেন বা একদম আগে দিয়ে দিলেন, তাহলে তো আর গার্জিয়ানদের, অভিভাবকদের কনফিউশনটা হয় না। এই যে আপনাদের বলতে হচ্ছে কি সমস্যা, একই সময় দুটো হয়, আসলে ওটা এমনিই হয়, প্রাকৃতিক নিয়মে অটিজম হয়, আর ওই সময়টাই আমরা ভ্যাকসিনটা দিচ্ছি, তার ফলে দুটো গুলিয়ে যাচ্ছে। কি মুশকিল রে বাবা, প্রাকৃতিক নিয়মে যে অটিজম হয় ওই সময় হয়, ভ্যাকসিন প্রদানের সময় হয়, ওটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ওটা তো প্রাকৃতিক নিয়মে হচ্ছে। তো তাহলে কোনটা আপনি চেঞ্জ করতে পারবেন? ভ্যাকসিন দেওয়ার সময়টাকে আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, সেইভাবে আপনি ব্যবস্থা নিন, করলেই তো আপনার কাছে পরিষ্কার হয়ে যায়, আমাদের কাছে, জনগণের কাছে, যে ওটা প্রাকৃতিকভাবে অটিজম হচ্ছে না ভ্যাকসিনের জন্য হচ্ছে। অনুগ্রহ করে একটু ভাবুন।
আমাদেরও তো একটু মগজ আছে, প্রশ্ন করতে পারি। কিভাবে কতদিন এইভাবে চলবে বলুন দেখি। এবার আরেকটু পড়ি, তাহলে আরেকবার ওইটা পড়ি। Signs of autism typically appear around the same time that children are recommended to receive the MMR vaccine. Vaccine safety experts, including experts at CDC and the American Academy of Pediatrics, agree that MMR vaccine is not responsible for increases in the number of children with autism. কি বুঝলেন? দুটো সংগঠনের নাম দিয়ে দিল। কাদের নাম? সিডিসি, এবং ওই বাচ্চাদের একটা সংগঠন আছে, সেটাও মহাজন প্রভুরা, সব কিছুই তো এসব ওরা নিয়ন্ত্রণ করে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলে দিয়েছে কি, না না না, এটার সঙ্গে এমএমআর অমৃতের সঙ্গে অটিজমের কোনো যোগাযোগ নেই। অটিজমটা কি সেটা বোঝার জন্য আমার ওই ভিডিওটা দেখবেন, যেটা ইউটিউবে আছে। এখানে আমি লাইভের শেষের দিকে চলে এসেছি, বিস্তারিত আলোচনার অবকাশ এখানে নেই। তাহলে কি হলো? দুটো মেডিকেল বডিকে, স্বাস্থ্য দপ্তরকে, দেখভাল নজরদারি করার দপ্তরকে সামনে এনে ওরা প্রমাণ করে দিল যে নেই, যোগাযোগ নেই। আর আমাদের সেটা অম্লান বদলে মেনে নিতে হবে। প্রশ্ন করতে পারবো না যে একই সময়ে কেন দেওয়া হচ্ছে, যা অন্য সময়ে দিন, একটা কিছু ব্যবস্থা করুন। বিজ্ঞান এত এগিয়ে গেছে, টেকনোলজি এত এগিয়ে গেছে, একই সময় দিতে হবে কেন? তাহলে প্রকৃতিকে তার কাজ করতে দিন, প্রকৃতি অটিজম ঘটিয়ে দিক, হয়ে গেল অটিজম, বোঝা গেল এই যে অটিজম প্রাকৃতিকভাবে হয়ে গেল, এরপরে আপনারা দিন, তাই তো? তাহলে আর ঝামেলা থাকে না। অভিভাবকরা বুঝে গেল, এই দেখুন এমএমআর না দিয়েই অটিজম হলো, মিটে গেল, তাই তো? খুব সহজ সমাধান। করোনামৃতের বেলাতেও 60 বছরের ঊর্ধ্বে দেওয়া শুরু হলো, তারপরে নামতে 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 6 মাস শুয়ে ফেললো। তাহলে সমস্যা কোথায় মশাই? এমএমআর এর ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে যে 9 মাসেও দেওয়া হচ্ছে, আবার সেই 15 বছরেও দিচ্ছে। আপনারা আবার বলছেন সাবালক সাবালিকাদের ক্ষেত্রে, উইমেনের ক্ষেত্রেও নাকি এইসব অ্যাথরাইটিস, জয়েন্ট পেন এসব হতে পারে। তার মানে বয়স্কদেরও তো দেওয়া যাচ্ছে, তাহলে পরেই দিন না কেন? কি মুশকিল বলুন দেখি, তারা কিসের? অটিজম ডেভেলপ করার টাইমটা প্রকৃতির উপর ছেড়ে দিয়ে সব কিছু পরের দিকে দিন, একটু বেশি বয়সে দিন, দিচ্ছেনই তো, দিব্যি নিচ্ছে অনেকে। আপনাদের সাইটেই বলা আছে যে বয়স্ক সাবালিকার ক্ষেত্রে এই হতে পারে, ওই হতে পারে, তার মানে তাদেরকে দেওয়া যাচ্ছে। আমাদের মগজটা কি বানের জলে ভেসে এসেছে, আর আপনাদের মগজটা কি চোজেন রেস? সমস্ত কিছু জেনে বুঝে গেছেন, যে ভাবছেন যে আপনাদের এসব গল্প, এসব জার্গন, মেডিকেল জার্গন ভারতবর্ষের মতো গিনিপিগের কোট আনকোট অশিক্ষিত দেশে কেউ বুঝতে পারবে না, ধরে ফেলতে পারবে না? আপনারা মনুষ্য শ্রেষ্ঠ। ঘন্টা বেজে গেছে, আমি ব্যক্তিগতভাবে ঘন্টা বাজানোর দায়িত্ব নিয়েছি। চারদিকেই ঘন্টা বাজছে এখন, শহরে গ্রামে। এবার আপনারা কোন ঘন্টার তথ্য দিয়ে এই ঘন্টা বাজানোটাকে বন্ধ করতে পারেন সেটা দেখুন, চেষ্টা করুন। আমি প্রশ্ন রেখেছি মাত্র। আমি আবার বলছি, যারা আমার শ্রোতা রয়েছেন, পাঠক রয়েছেন, তারা আমার কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি যে দৃষ্টিকোণ, যে পর্যবেক্ষণগুলো রেখেছি, সেগুলোকে আপনারা পাল্টা প্রশ্ন করুন, তারপর নিজেকে সিদ্ধান্ত নিতে বলুন। আর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা নিজেরা পড়ুন। আর রেয়ারলি শব্দটিকে সাবধানে দেখুন। রেয়ারলি কতটা রেয়ারলি, সেটা বিগত যে অমৃত প্রদান সাম্প্রতিককালে ঘটেছে, তার তথ্য, তার পারিপার্শ্বিকে কি ঘটছে তার ফলে, সেটাকে দেখে সিদ্ধান্ত নিন কতটা রেয়ারলি। আজ এই পর্যন্তই। বইমেলায় বেরিয়ে যাব, আজকেও অনেকে আসবেন, আর কয়েকদিন মাত্র বাকি। যারা আসছেন অনেকে জানিয়েছেন, না জানিয়েও আসতে পারেন, কারণ আমি স্টলের আশেপাশেই থাকি বা স্টলেই থাকি।
কারণ এই সময়টা আমার কাছে জনসংযোগের সময়। ভালো থাকবেন, ভাবনায় থাকবেন।